হ্যাঁ, যেমন তিনি কার কবিতাকে মানে বেসিক বা ক্লাসিক বলে ধরতে চাচ্ছেন না? কার বলো তো? স্যার চসার। চসারকে। তাহলে জেফে চসারে হয়তো চসার প্রশংসা স্যার। আছে, চসারের কবিতাগুলোকে তিনি মনে করছেন না। তাই বলছি দেখো, বোথ ফ্যালাসিস আর ন্যাচারাল। এটা হতেই পারে, কারণ ইট ইজ এভিডেন্ট হাউ ন্যাচারালি দ্য স্টাডি অফ দ্য হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পোয়েট্রি মে ইনক্লাইন আ ম্যান টু পজ ওভার রেপুটেশন অ্যান্ড ওয়ার্কস ওয়ান্স কনসপিকিউয়াস বাট নাও অবস্কিয়ার। হ্যাঁ, একসময় তার হয়তো খুব খ্যাতি ছিল, ঠিক আছে তো, কিন্তু দেখা যাচ্ছে কি তার রেপুটেশনটা পজ হয়ে গেছে, মানে কি শেষ হয়ে গেছে, সে এখন মানুষের কাছে আর পরিচিতই না। হ্যাঁ, হিস্ট্রিক্যাল ব্যাপারটার উপর ডিপেন্ড করে যদি আমরা দেখি। অ্যান্ড টু কোয়ারেল উইথ আ কেয়ারলেস পাবলিক ফর স্কিপিং। আবার কেয়ারলেস পাবলিক দেখা যাচ্ছে যেটা গুরুত্বপূর্ণ না সেটা নিয়ে তারা হইচই বেশি করতেছে নাকি। আমাদের বর্তমান সমাজে যেমনটা আমরা দেখি, হচ্ছে ইন অবিডিয়েন্স টু মিয়ার ট্রেডিশন অ্যান্ড হ্যাবিট, শুধুমাত্র ট্রেডিশন এবং হ্যাবিটের জন্যই তার এটা নিয়েই খুব হইচই করতেছে। ফ্রম ওয়ান ফেমাস নেম অর ওয়ার্ক ইন ইটস ন্যাশনাল পোয়েট্রি টু অ্যানাদার, ইগনোরেন্ট অফ হোয়াট ইট মিসেস। অথচ তারা জানে না এর মাধ্যম দিয়ে তারা কি মিস করতেছে। অ্যান্ড অফ দ্য রিজন ফর স্কিপিং হোয়াট ইট কিপস। তারা মানে কি বলবো, রেখেছে রেখে দেওয়ার জন্য, কিন্তু কোনো যুক্তি নাই। তারা যেন জানেই না যে তারা এটার কেন প্রশংসা করতেছে। অফ দ্য হোল প্রসেস অফ গ্রোথ ইন ইস পোয়েট্রি দ্য ফ্রেন্ডস হ্যাভ বিকাম ডিলিজেন্ট স্টুডেন্ট অফ দেয়ার ওন আর্লি পোয়েট্রি। কিন্তু ফ্রেন্ডসরা তারা কিন্তু তাদের আর্লি পোয়েট্রিগুলোকে খুব ডিলিজেন্টলি তারা স্টাডি করেছে। হুইচ দে লং নেগলেক্টেড, তাই না? তারা যেগুলোকে তারা কি করেছিল, একসময় নেগলেক্ট করেছিল, সেইগুলোকে তারা স্টাডি করে পুনরায় নিয়ে এসেছে। তারা বুঝতে পেরেছে যে যেটাকে আমরা গুরুত্বপূর্ণ ভেবেছি আসলে সেটা না, বরং গুরুত্বপূর্ণটা আমরা বাদ দিয়ে গেছি। দ্য স্টাডি মেক্স ম্যানি অফ দেম ডিস্যাটিসফাইড উইথ দেয়ার সো কল্ড ক্লাসিক্যাল পোয়েট্রি। দেখো, দ্য স্টাডি মেক্স ম্যানি অফ দেম ডিস্যাটিসফাইড উইথ দেয়ার সো কল্ড ক্লাসিক্যাল পোয়েট্রি। তার মানে যেটাকে তারা ক্লাসিক্যাল পোয়েট্রি মনে করতো, সো কল্ড, তারা স্টাডি করে দেখছে যে আমাদের এটা ঠিক হয়নি, এদেরকে ক্লাসিক্যাল পোয়েট্রি বলা ঠিক হয়নি, বা এদেরকে ক্লাসিক্যাল পোয়েট বলা ঠিক হয়নি, তাই তো। দ্য কোর্ট ট্র্যাজেডি অফ দ্য 17th সেঞ্চুরি, যেগুলো হচ্ছে কোর্ট ট্র্যাজেডি, হ্যাঁ, আ পোয়েট্রি উইথ পেলিসন লং অ্যাগো, হুইস পেলিসন একজন রাইটার রিপ্রোসেস উইথ ইটস ওয়ান্ট অফ ট্রু পোয়েটিক স্ট্যাম্প। মানে তিনি নিজেই এগুলোকে রিপ্রোস করতে, রিপ্রোস করা মানে কি, ঘৃণা করা, সেইগুলোকে তারা এতদিন ধরে ক্লাসিক্যাল পোয়েট্রি মনে করছিল। কিন্তু যখন তারা গবেষণা করে দেখলো, তাই তো, যে যেগুলোকে তারা এতদিন ধরে ক্লাসিক্যাল পোয়েট্রি বলে এসেছে সেগুলো না, বরং যেগুলোকে তারা এতদিন নেগলেক্ট করে এসেছে সেগুলোই তাদের আসল ম্যাটেরিয়াল বা উপাদান। তার মানে তিনি এটা বোঝাতে চাচ্ছেন যে তাদের উচিত কি করা, যে কোনো কিছুকে বিবেচনা করা কন্টেন্ট দিয়ে, হিস্ট্রিক্যাল বা পার্সোনাল বায়াস থেকে নয়, তাই তো, বা কালচারাল বা ট্রেডিশনাল বায়াস থেকে নয়, বরং আমাকে কি দিয়ে বিবেচনা করতে হবে, কোয়ালিটি বা কোয়ান্টিটি দিয়ে, তাই তো, এরকম একটা কোয়ালিটি দিয়ে, কন্টেন্ট দিয়ে বিবেচনা করতে হবে যে কোনটা আসলে কিসের যোগ্য বলো, হুম, ট্রু পোয়েট্রি হওয়ার যোগ্য নাকি। ট্রু পোয়েট্রির তিনি বৈশিষ্ট্য কি দেখে গেছেন, তার ভিতর কি কি থাকতে জি হবে স্যার। জানো? কি থাকতে হবে ট্রু পোয়েট্রির? সিরিয়াসনেস থাকতে হবে স্যার। আর কি, আরেকটা? মোরাল ভ্যালু, হাই সিরিয়াসনেস, হ্যাঁ, সুপার ট্রুথ, তাই তো, ট্রুথ, ট্রুথ। মোরাল ভ্যালু, হ্যাঁ হাই ট্রুথ, স্যার। সিরিয়াসটা, সেগুলো থাকতে হবে। ট্রুথ স্যার। এইগুলো দিয়ে তোমাকে বিবেচনা করতে হবে। টাস্টন থিওরি প্রয়োগ করে তোমাকে মাপতে হবে যে আমি যেটা এখন পড়তেছি সেটা আসলেই ট্রু, তাই তো, বা ক্লাসিক পোয়েট্রির মধ্যে পড়ে কি না। তাই বলছি দেখো, এখানে ইয়ে আছে, দেখো এখানে একটু খেয়াল করো। দ্য ক্লাউড অফ গ্লোরি প্লেইং রাউন্ড আ ক্লাসিক is a mist as dangerous to the future of a literature as it is intolerable for the purpose of history। তার মানে যে গ্লোরিগুলো মিস্ট হিসাবে কাজ করে, মানে আমাদেরকে ধোঁয়াশার মধ্যে রাখে, সেগুলো আসলে বিপজ্জনক। কার জন্য বিপজ্জনক? টু দ্য ফিউচার অফ আ লিটারেচার, সাহিত্যের জন্য বিপজ্জনক। যে আমাদেরকে ধোঁয়াশায় রাখে, আমাদেরকে আবদ্ধ করে রাখে, সঠিক জিনিস বুঝতে আমাদেরকে সেইভাবে কি সাহায্য করে না। তখন এগুলোকে আমাদের কি করতে হবে, আমাদের বুঝতে হবে যে কোনটা, মানে ভালো মতো স্টাডি করতে হবে এবং বিবেচনা করতে হবে, টাস্টন থিওরি প্রয়োগ করে প্রমাণ করতে হবে যে আসলেই তারা ট্রু পোয়েট্রির মধ্যে পড়ে কিনা। হুম, দেখো এই যে বলছি ইট হিন্ডার্স, কারণ এটা আমাদেরকে হিন্ডার করে। তার হচ্ছে দ্য ক্লাউড অফ গ্লোরি, বুঝো তো, ক্লাউড অফ গ্লোরি মানে কি, মানে এমন প্রশংসা করতেছো যেটা কালো মেঘের মতো হয়ে গেছে, যে প্রশংসার চোটে তুমি আর ভিতরের মালামাল দেখতে পাচ্ছ না, তার কন্টেন্টে কি আছে, তুমি হুদায় প্রশংসাই করে যাচ্ছ শুধু। ঠিক আছে, অতিরিক্ত প্রশংসা কি করছে, হিন্ডার করছে। দেখো, ইট হিন্ডার্স আস ফ্রম সিং মোর দ্যান ওয়ান সিঙ্গেল পয়েন্ট, যে শুধু একটা সিঙ্গেল পয়েন্ট দেখে বিবেচনা করা যাবে না, আরো পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো যেন আমাদেরকে দেখতেই দেয় না।
দ্য কালমিনেটিং অ্যান্ড দ্য এক্সেপশনাল পয়েন্ট, বিশেষ করে সবচেয়ে কালমিনেটিং মানে কি সবচেয়ে সুউচ্চ সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা যেটা এক্সেপশনাল পয়েন্ট, সেটা হচ্ছে কি দ্য সামারি ফিকটিশাস অ্যান্ড আরবিটারি অফ আ থট অফ আ ওয়ার্ক। তাই তো একটা সামারি দেখতে হবে যে আসলে তিনি কি বলতে চাচ্ছেন, এটা দিয়ে আমরা কি পাচ্ছি সেগুলোকে আমাদেরকে বুঝতে হবে। তো যাক, এখানে এই কথাগুলোই আসছে, আশা করি আমরা বুঝতে পেরেছি অটোমেটিক যে আসলে তিনি কি বলতে চাচ্ছেন, যে একটা পোয়েট্রিকে বা একটা পোয়েটকে যদি আমরা বিবেচনা করতে চাই তাহলে আমাদেরকে আসলে তার কোয়ালিটি ধরে বা কন্টেন্ট ধরে আমাদেরকে বিবেচনা করতে হবে, তাই তো। ব্লাইন্ড ক্রিটিসিজম, দেখো এখানে একটা কথা আসছে, অ্যাভেবল ফর দ্য হিস্ট্রিয়ান দিস ক্রিয়েশন অফ ক্লাসিক পার্সোনালিটিস ইজ ইনঅ্যাডমিসেবল, মানে হিস্ট্রিয়ানদের ক্ষেত্রেও ইনঅ্যাডমিসেবল, মানে সহজে এটাকে অ্যাডমিস করা নাই। কারণ যে থিওরিটা আমি বলছি, যে পার্সনগুলোকে আমি ঠিক করলাম যে এই পার্সনগুলোর মাধ্যমে আমাকে বিবেচনা করতে হবে বাকি পার্সনরা তাদের রাইটিংটা ভালো কিনা। কারণ কি, ফর ইট উইথড্রস দ্য পয়েট ফ্রম হিজ টাইম, তাহলে এটা হচ্ছে হিস্ট্রিয়ানদের জন্য না, হিস্ট্রিয়ানদের জন্য প্রয়োগ করা যাবে না। এটা কাদের জন্য হবে বলো? সাহিত্যের জন্য, নাকি? এই যে তিনি তাহলে কোন কোন পয়েন্টকে এখানে নাম দিয়ে বিবেচনা করলেন বলো তো, যাদেরকে টাচস্টোন মেথডে আমরা প্রয়োগ করতে পারবো? স্যার হোমার, দান্তে, স্যার শেক্সপিয়ার, মিল্টন, তাই তো? ডান্টে, নিউটন। জন জন মিল্টন। মিল্টন। জি স্যার। আচ্ছা, অল দিস ইজ ব্রিলিয়ান্টলি অ্যান্ড টেলিংলি সেইড, মানে এই যে কথাগুলো তিনি বললেন। এখন যেটা আসছি, এভরিথিং ডিপেন্ডস অন দ্য রিয়েলিটি অফ এ পয়েটস ক্লাসিক ক্যারেক্টার, আর এই সব কিছু ডিপেন্ডস করছে একজন পয়েটের ক্লাসিক ক্যারেক্টারের উপরে। মানে তিনি যখনই লিখুক না কেন, যে সময়ে লিখুক না কেন, যে যুগেই লিখুক না কেন, একটা ক্লাসিক বা একটা বেসিক জায়গা রয়েছে, সেই বেসিক জায়গাটা তার মধ্যে আছে কিনা তার উপর ডিপেন্ড করে একজন পয়েটকে আমরা বিবেচনা করতে পারবো, ঠিক আছে তো, যে আসলে সে ক্লাসিক পয়েট কিনা। বলছে দেখো, ইফ হি ইজ আ ডিউবিয়াস ক্লাসিক লেট আস শিফট হিম, মানে কি ডিউবিয়াস মানে কি বলতো? ডিউবিয়াস মানে কি? স্যার ডাবল মিনিং বোধহয় এরকম কিছু। মানে হেজিটেন্ট, মানে আমরা বুঝতে সন্দেহজনক আছে, মানে তার লেখালেখিতে আমাদের তার যে প্রশংসা করতেছি, এই প্রশংসা করতে আমাদের বাধতেছে, আমরা করতে পারছি না, মানে কোনো সন্দেহ আছে, তাই তো, দ্বিধাদ্বন্দ্ব আছে তাকে নিয়ে। তাহলে তাকে কি রাখতে বলেছে না কি করতে বলেছে? কি করতে বলেছে? শিফট হিম। শিফট হিম মানে কি? শিফট মানে বুঝো, যেমন আমরা চাল এবং তুষ বুঝি না, তুষ 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 হয় না? হ্যাঁ স্যার। জি স্যার। আমরা জি আলাদা স্যার। করি না, মানে মূল ফসল থেকে, তাই তো, চিটা আলাদা করি না, ওরকম করে তাকে চিটা ধরে বার করে দাও। ইফ হি ইজ আ ডিউবিয়াস ক্লাসিক লেট আস শিফট হিম, অ্যান্ড ইফ হি ইজ আ ফলস ক্লাসিক, নিজেকে ফলস বা ক্লাসিক করে, তাহলে লেটস আস এক্সপ্লোড হিম। এক্সপ্লোড মানে কি? মানে তাও তো ডিউবিয়াসকে বলতে তুমি তাকে সরিয়ে দাও, কিন্তু একে বলছে কি এক্সপ্লোড মানে কি ফাটিয়ে দাও, ধ্বংস করে দাও, একে রাখার দরকার নাই। লেট আস এক্সপ্লোড হিম। But if he is a real classic, if his work belongs to the class of very best, then the great thing for us is to feel and enjoy his work. তাহলে আমাদের জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে কি, তার কাজগুলোকে ফিল করা এবং এনজয় করা as deeply as ever we can, যত গভীরে পারি ততটুকু সেগুলোকে গ্রহণ করা, and to appreciate the wide difference between it and all work which has not the same high character, এবং তার চরিত্রের সাথে, মানে তার লেখাগুলোর সাথে ওই যাদেরকে আমরা বাদ দিলাম, যাদেরকে আমরা ফাটিয়ে দিলাম, ওদের চরিত্রগুলোর সাথে মিলাইয়ে দেখো ডিফারেন্সটা কিভাবে আমরা পেতে পারি। তাহলে কতটুকু বিবেচনা করতে না? অতএব কি বুঝতে পারছো কথাটা এখানে? কি বুঝতে পারছো না বুঝনি? একটু স্যার জটিল লাগতো। হাই হাই, জটিল হয়ে গেল। কেউ বোঝনি এই কথাটা? হাই হাই রে, এত সিম্পল একটা কথা বুঝতে পারলাম না। যারা হচ্ছে ফলস ক্লাসিক তাদেরকে কি যত্ন করে রাখতে বলছে? না স্যার। কি করতে বলছে? না স্যার। স্যার তাদেরকে তাদেরকে ডিউবিয়াস হতে, বর্জন করতে বলতে। বর্জন করতে বলেছে। আর যারা হচ্ছে ট্রু ক্লাসিক, রিয়েল ক্লাসিক, তাদেরকে কি করতে বললো? এক্সপ্লোর করতে বলতে স্যার। ফিল এন্ড এনজয় হিজ ওয়ার্ক। তাহলে এইটুকু কথা তোমরা বুঝা না, যে বাট ইফ ইজ আ রিয়েল ক্লাসিক, ইফ ইজ ওয়ার্ক বিলং টু দ্য ক্লাস অফ ভেরি বেস্ট, তার যদি কাজগুলো বেস্ট হয়, তার জন্য আমাদের সবচেয়ে বড় কাজ হবে কি
তার কাজগুলোকে এনজয় করা আর ফিল করা। এই কথাটা খুব জটিল হয়ে গেল বলো তো? না স্যার। না স্যার, শুনতে শুনতে স্যার খেয়ে হারাই ফেলছিলাম। এখানে তো খেয়ে হারানোর কিছু নাই, তুমি খারাপগুলোকে বাদ দিয়ে ভালোটা গ্রহণ করো, এই কথা বলা হয়েছে। জি স্যার। এবং শুধু তাই বলছে কি যে তাকে ফিল করতে হবে এবং এনজয় করতে হবে, কেমন ভাবে? অ্যাজ ডিপলি অ্যাজ এভার উই ক্যান। মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? অ্যাজ ডিপলি অ্যাজ এভার উই ক্যান মিনস আমরা যতটুকু as গভীরভাবে much as তাকে আমরা possible, করতে as পারি deeply স্যার। as possible we have to feel and enjoy his work, and also to appreciate the difference between his work and the works of the other, those who are false classic, হ্যাঁ, যারা নিজেদেরকে ফলস ক্লাসিক হিসেবে ধরছে তাদের কাজের সাথে এই রিয়েল ক্লাসিকের কাজের কি করতে হবে? তুলনা করে তাদের ভিতরে যে বিশাল পার্থক্য আছে সেটাও আমাদেরকে বুঝতে পারতে হবে। দিস ইজ হোয়াট ইজ স্যালিটরি, আর এটাই হচ্ছে সবচেয়ে উপযুক্ত কাজ। দিস ইজ হোয়াট ইজ ফরমেটিভ, দিস ইজ দ্য গ্রেট বেনিফিট টু বি গট ফ্রম দ্য স্টাডি অফ পোয়েট্রি। আর এই বেনিফিটটাই আমরা পোয়েট্রি স্টাডি করে পাবো, যে আমরা অন্তত অ্যাপ্রিসিয়েট করতে পারবো, ভালো জিনিসকে বুঝতে শিখবো। দিস উইল গিভ আস অ্যান অপরচুনিটি টু প্র্যাকটিস দ্য গুড ক্যারেক্টার, টু টেক অর টু রিসিভ দ্য গুড অর বেস্ট ওয়ার্ক। এগুলোকে আমরা পারবো। তাই বলছি এভরিথিং হুইচ ইন্টারফেয়ার্স উইথ ইট, কিন্তু এই কাজটা করতে গিয়ে যদি কেউ আমাদেরকে বাধা সৃষ্টি করে, হুইচ হিন্ডারস ইট ইজ ইনজুরিয়াস। তাহলে যে আমাদেরকে হিন্ডার করবে এই কাজটা করতে গিয়ে, যে আমাদের ইন্টারফেয়ার করবে, সেগুলো হচ্ছে ক্ষতিকর। অতএব ট্রু সত্যি কথা বলতে কি, উই মাস্ট রিড আওয়ার ক্লাসিক উইথ ওপেন আইজ। শুধু চোখ বন্ধ করে পড়লে হবে না, চোখ খোলা রেখে পড়তে হবে। নট উইথ আইজ ব্লাইন্ডেড উইথ সুপারস্টিশন। হ্যাঁ, লোকে ভালো বলে তাই আমিও লোকের কথা শুনে তাকে আমি ভালো বলছি, এরকম ব্লাইন্ডেড আই নিয়ে কি হবে না, ভালো জিনিস খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে তো? ওই লোকে বলেছে মিলন স্যার ভালো পড়ায়, আমিও তাই চলে আসছি, এসে দেখলাম দূর সবচেয়ে বাজে পড়ায়, পরের মাস থেকে আউট হয়ে গেলাম নাকি? প্রতি মাসে তো ২-২০ জন আউট হয়ে যায়, হয় না বলো? হয়তো স্যার। হ্যাঁ। জি এবং স্যার। তোমাদের সাথেও কতজন ছিল বলো তো? অনেকজন ছিল না যাদেরকে আমরা আজ ফোর্থ ইয়ারে দেখতেছি না? দেখতেছি? স্যার না। অনেক কিছু না স্যার নাই। অনেকেই নাই, হারিয়ে গেছে। কি কারণে? কারণ তারা বুঝতে শিখেছে মিলন স্যারের কাছে পড়ে লাভ হবে না, বিকজ এতদিন তারা চোখ বন্ধ করেছিল, চোখ এখন খুলে গেছে। বুঝতে পেরেছো? যেখানে পড়লেই আমাদের বিপদ আছে। আর তোমরা স্যার সব বিষয়টা এমনটা না স্যার, ওরা পড়েই না। চোখ বন্ধ করে তোমরা আছো তো এই জন্য বুঝতে পারোনি। আর যাও, তাই এমনি বললাম কথাটা, একটা তো পার্সন টু পার্সন ভ্যারি করে, ওটা ব্যাপার না। তাই বলছে যে শেক্সপিয়ার সেরা নাট্যকার, আমি চোখ বন্ধ করে বললে ফেললাম তা না, বুঝতে হবে আসলে সে সেরা কিনা। সেরা যদি না হয় একদম বই ছুঁড়ে ফেলে দিব। এসব লোক, এসব বাজে জিনিস আমাদের চোখের সামনে নিয়ে আসা যাবে না। ঠিক আছে? যেমন আমরা কি অনেক সময় আমাদের ট্রেডিশন দিয়ে কি বিবেচনা করি না? আমার দেশে তো কয়দিন আগে খুব ধোয়া উঠলো, আমার সোনার বাংলা বাতিল করতে হবে জাতীয় সঙ্গীত হিসাবে, উঠলো না? জি স্যার। জি স্যার। উঠলো না কয়দিন আগে সে সোনার বাংলা বাতিল করতে হবে দিয়ে কোনটাকে হ্যাঁ জাতীয় স্যার, সঙ্গীত করা যায় তাই নিয়ে খুব উঠলো। পতাকাও চেঞ্জ করতে। হুম তারা যেটা বললো হঠাৎ করে, কি উদ্দেশ্যে বললো, মানে কোন কারণে বলা হলো যে সোনার বাংলা বন্ধ করতে হবে জাতীয় সঙ্গীত হিসাবে? স্যার কারণ তো আছেই। সেটা কোন কারণের দিক থেকে বলো তো, সেই কারণটা কি? রবীন্দ্রনাথ দিয়েছেন, এটা স্যার মোস্ট রবীন্দ্রনাথ বেশি দিয়েছেন এই জন্য না স্যার। এখানে হচ্ছে একটু সাংঘর্ষিক বিষয় আছে আমাদের বিশ্বাসের দিক থেকে। সেটা হচ্ছে কি কালচারের দিক থেকে নাকি? না স্যার, ওই যে এটা নাকি কোনো হিন্দু দেবীকে উৎসর্গ করে লেখা হয়েছিল এবং এটা পরে এটার কিছু খন্ডাংশ আমাদের জাতীয় সঙ্গীতে অ্যাড করা হয়েছে, এটা আমার যতটুকু শোনা আর কি। এটার জন্য নাকি এই এটা বিষয়টা। দেবীর কোনো সংকেতই তো আসতেছে না এই কথার ভিতরে। তুমি দেবীর ব্যাপারটা কোথায় পাইছো যে ওই কথাটা আসতেছে? স্যার এটা মেইন প্রবলেম স্যার, এই যে ভারত বিদ্বেষী আমরা, যে এই জিনিসটাকে আরো বেশি গ্রহণ করার জন্য স্যার এটাকে আরো চেঞ্জ করতে হবে। স্যার, এই যে আমাদের আমাদের দেশীয় কোনো এরকম একটা কিছু। মানে এই জায়গায় আমি দেবী বা এরকম কিছুই তো খুঁজে পাইনি। এটা হলো, জানি না, আমারও ভুল হতে পারে। দ্বিতীয়ত হলো যে এখানে মূল কথা হলো যে ব্যাপারটা ঘটেছে সেটা হলো পুরো কালচারাল ব্যাপার। ঠিক আছে?
কালচারাল দৃষ্টিভঙ্গি স্যার থেকে মা এটা আমাদের কাছে বলতে কি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মভূমিকেই বুঝিয়েছিলেন? মা এই বলতে কাকে আগে বুঝিয়েছিলেন? বোঝাও যে এইটা কখন লেখা হয়েছে, এর ব্যাকগ্রাউন্ডটা কি বলতে পারবা? স্যার এখানে আমার আমার যেটা স্যার একটু ধারণা, ব্যক্তিগত ধারণা, সেটা হলো গিয়ে স্যার এই যে টি.এস. ইলিয়ট স্যার যেভাবে একটা প্রিফেস লিখতে গিয়ে সেটা একটা ক্রিটিক হয়ে গেছে, হুম। ক্রিটিসিজম হয়ে গেছে স্যার, বিষয়টা এরকম হয়তোবা স্যার এটা অতীতে স্যার রবীন্দ্রনাথ অন্য কিছু বিষয়ের উপর লিখছে যেটা তারা তাদের ইতিহাসটা ঘাটার পরে দেখতে পারছে এটা ধর্মীয় দিক থেকে কিছুটা সাংঘর্ষিক, হয়তোবা এই জন্য স্যার তারা বিষয়টা নিয়ে প্রোটেস্ট করছে। এটা লেখা এটা স্যার আমার হয়েছে ব্যক্তিগত ধারণা। বঙ্গভঙ্গের উদ্দেশ্যে, এটা ধর্মীয় ব্যাপারের এটা সাথে তো বঙ্গভঙ্গের নিয়ে লিখছে। এটা ধর্মের সাথে যায় না, এটা ধর্মের সাথে কোনোভাবে সাংঘর্ষিকের ব্যাপারে যায় না, এটা ভুল বলতেছো। এটা হচ্ছে ইতিহাসের সাথে যায়। এটা বঙ্গভঙ্গ নিয়ে তিনি লিখছিলেন, তিনি চাননি যে ভারতের ভাঙা হোক, যেটা ব্রিটিশরা করতেছিল বঙ্গভঙ্গ 1905 সালে। সেই সময় কয়েকটা গান তিনি লিখছেন, ঠিক আছে? তো কয়েকটা গান, এমনকি তুমি যে ইয়া পড়লা না, হোয়াট দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, পড়নি ফার্স্ট ইয়ারে? জি স্যার। ওখানে জি স্যার। তিনি কি বলেছেন, যে বর্ডার দিয়ে সীমাবদ্ধ যেন আমরা না করি। ওনার দৃষ্টিভঙ্গিটা হয়তো অন্যরকম ছিল, সেই জায়গায় আমরা হয়তো ঢুকতে পারিনি, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো যাই হোক, তাহলে বঙ্গভঙ্গ তিনি হতে দেননি। তাহলে এটা দেখো, ভারতীয়রা বা হিন্দুরা চায়নি বঙ্গভঙ্গ হোক, কিন্তু এই যে ভারতীয় মুসলিমরা চেয়েছিলেন কি, যে বঙ্গভঙ্গ হোক। বঙ্গভঙ্গ হলে কি হবে, যে এই যে ঢাকা বা এই এলাকার একটা উন্নয়ন ঘটবে। কিন্তু রবীন্দ্রনাথ সহ ভারতীয়রা চায়নি যে বঙ্গভঙ্গ করা হোক, ঠিক আছে? তো হ্যাঁ। তো এই জি স্যার। ইতিহাসের ঐতিহাসিক দিক থেকে মেনলি আমাদের সাথে সাংঘর্ষিক হচ্ছে, যে তারা আমাদের যে বাংলাদেশ বা আমাদের বঙ্গ, এরা তো সৃষ্টি করতে দিচ্ছিল না, ঠিক আছে? তো যাই হোক, এটা ওই দিক থেকে বিবেচনা করলে একজনের মানে কি বলবো, ওয়ার্ক ইয়া হবে, খারাপ হয়ে যাবে, বুঝতে পারছো? একজনের ওই যে কি বলবো, একজন ব্যক্তির নিজস্ব চিন্তা ভাবনার সাথে তার মানে কি বলবো, তার যে সৃষ্টি, এই দুটোকে একটু সেপারেটলি ভাবতে হবে, ঠিক আছে? তা না হলে কি আমরা পড়তে পারবো বলো তো? যদি ধর্মীয় দিক থেকে ভাবো, তাহলে তো আমরা ইংরেজি সাহিত্য না বাদ দিতে হবে, বাংলাদেশ থেকে ইংরেজি সাহিত্য পুরো বাদ দিতে হবে, ইংলিশ সাবজেক্টে বাদ দিতে হবে। আর না হয় ইংলিশ সাবজেক্টটাকে আমাদের দেশীয় যে সকল সাহিত্য আছে ওগুলোকে ট্রান্সলেট করে ইংরেজি সাহিত্য পড়াতে হবে। তখন কি ইংরেজি সাহিত্য হবে? এটা ইংলিশ সাহিত্য হবে বলো তো? স্যার তাহলে তো বাংলা সাহিত্য বাদ না হবে স্যার। না, স্যার। ওইটাই তখন ট্রান্সলেটেড হইতে হবে, মানে ভার্সন হবে, হ্যাঁ, বাংলা লিটারেচার ইন ইংলিশ ভার্সন, এটা হবে তো নাকি? হুম। জি স্যার। তাই জি এরকম হয়ে স্যার। যাবে। তো আমরা দয়া করে কালচারাল বা হিস্ট্রিক্যাল ওই ব্লাইন্ড আইডিয়া, এই যে বললাম না এখানে, তাই তো বলা হয়েছে যে আমরা যেন ট্রেডিশনাল বা কালচারাল ব্লাইন্ড আই দিয়ে যেন আমরা বিবেচনা না করি। আমাদেরকে ওপেন আই দিয়ে বুঝতে হবে যে আসলে কোনটা কি উদ্দেশ্য, আমরা কিভাবে তাকে গ্রহণ করছি। গ্রহণ করা এবং সেটাকে বিবেচনা করার ভিতরে আমাদের একটা কি থাকতে হবে, সুন্দর দৃষ্টিভঙ্গি থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে এমনিতেই গন্ডগোল হবে, ঠিক আছে? তো হইচই হবে, মারামারি হবে। তো যাই হোক, তাহলে দেখো, ট্রু, উই মাস্ট রিড আওয়ার ক্লাসিক উইথ ওপেন আইজ অ্যান্ড নট উইথ আইজ ব্লাইন্ডেড উইথ সুপারস্টিশন। যেমন আমরা যে অ্যাজ ইউ লাইক ইট পড়লাম, অ্যাজ ইউ লাইক ইট যেটা পড়লাম, ইসলাম ধর্মের সাথে কি ওটা যায় বলো? তুমি যদি মনে করো ওইরকম ঘটনাটা, রোজালিন্ডের যে ঘটনাটা, তোমার কি মনে হয় না স্যার। ওটা কি ধর্মের সাথে সাংঘর্ষিক হচ্ছে না? জি স্যার। হ্যাঁ। ওই যে মেয়ে থেকে ছেলে সাজা তো ছেলে সাজা, নিষেধ। ডিসপ্লেসমেন্ট করা, তারপর হচ্ছে মেয়ে একটা লিড করতেছে, এই জায়গাগুলো তো এভাবে হবে না। তো এইভাবে যদি খুঁজতে যাও তাহলে অনেক কিছুই আমাদের এখনো কাটাছাটা করতে হবে, ঠিক আছে? কিন্তু যদি আমরা ফিলোসফিক্যাল ওয়ে বা অন্য দিক থেকে যাই, যে আমরা ড্রামা শিখতেছি মানে তারপর হচ্ছে তোমার কমেডি কেমন ভাবে লিখতে হয়, কারণ সাহিত্য পড়াটা শুধু সাহিত্য এনজয় করাই নয়, এর সাথে সাথে সাহিত্যিক তৈরি করাও। বাংলাদেশে যত সাহিত্যিক আছে, তাই তো, লিটারি পার্সন আছে, অধিকাংশ কিন্তু ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে আসা, জানো তো? তোমরা যদি একটু জীবনী পড়ো, দেখবে যে ভালো ভালো যারা সাহিত্যিক বাংলাদেশের, বাংলা সাহিত্যের অধিকাংশই ইংরেজি সাহিত্য পড়েই হওয়া। কারণ ইংরেজি সাহিত্যের মধ্যে অনেক ম্যাটেরিয়ালস আছে যেগুলো আমাকে ইংরেজি মানে সাহিত্য রচনার ক্ষেত্রে উৎসাহিত করে, যদি আমরা হতে পারিনি, আমাদের মতো খ্যাত মানুষদের দ্বারা এগুলো হয় না। হ্যাঁ, এই তো যাই হোক, আমরা একটু আসি। তাই বলছে, উই মাস্ট পারচিভ হোয়েন হিজ ওয়ার্ক কামস শর্ট অ্যান্ড হোয়েন হি ড্রপস আউট অফ দ্য ক্লাসিক অফ দ্য ভেরি বেস্ট। তাই বলছে কি, আমাদের যদি আমরা ব্লাইন্ড আই নিয়ে না দেখি, ওপেন আই দিয়ে দেখি, তখন আমরা বুঝতে পারবো যে তার কাজগুলো কোথায় ঘাটতি আছে।
যে আমরা পারসিভ করতে পারবো হোয়েন হিজ ওয়ার্ক কামস শর্ট, কামস শর্ট মানে ঘাটতি হওয়া, কখন তার ওয়ার্কগুলো বেস্ট ক্লাসিক থেকে ড্রপ করছে, তাই তো? দেখো, হোয়েন ইট ড্রপস আউট অফ দ্য ক্লাস অফ দ্য ভেরি বেস্ট অ্যান্ড উই মাস্ট রেট ইট ইন সাচ কেজেস অ্যাজ ইটস প্রপার ভ্যালু। প্রপার ভ্যালু দিয়েও আমাদেরকে একে বিবেচনা করতে হবে, রেট দিতে হবে। শুধুমাত্র ওই চোখ বন্ধ করে লোকে যা বলে আমিও সেটা শুনে হইচই করলাম এমনটা না। বাট দ্য ইউজ অফ দিস নেগেটিভ ক্রিটিসিজম ইজ নট ইন ইট সেলফ। নেগেটিভ ক্রিটিসিজম আছে বলে আমি ক্রিটিসিজম করবো তা না, বরং ক্রিটিসাইজ কেন করা হচ্ছে সেটা আমাকে ভাবতে হবে। And it is entirely in its enabling us to have a clearer sense and a deeper enjoyment of what is truly excellent. আমাদেরকে বুঝতে হবে যে সত্যিকার এক্সিলেন্ট আসলে কি জিনিস। যেমন আমরা যদি বলি নজরুল বা রবীন্দ্রনাথকে বিবেচনা করার মতো ক্ষমতা আমাদের কি আছে বলো? এই যারা আমরা স্টুডেন্ট আছি, না স্যার। না না স্যার। মানে কি বলবো, সামান্যতম অ্যাবিলিটি হয়তো বা আমাদের নেই, দক্ষতা আমাদেরকে নেই ওদেরকে বিবেচনা করার মতো। অতএব আমি এখন খ্রিস্টান বলে রবীন্দ্রনাথ হিন্দু, হ্যাঁ, তারপরে কাজী নজরুল মুসলিম, ওই ওদের সাহিত্য পড়তে আছে, ওদেরকে পড়ে দিয়ে আমি গালাগালি শুরু করলাম। কিন্তু আমি আপনি স্যার ফেসবুকে এগুলো লিখে উত্তাল হয়ে যায়। আমি কি তাদের হয়তো চিন্তার কাছাকাছি যেতে পারি না যে তারা আসলে কি বলতে চেয়েছে। বোধহয় আমি একটা ধর্মীয় কালচার দিয়ে তাদেরকে বিবেচনা করব, এটা তো হতে পারে না। তাদেরকে আমার বিবেচনা করতে হলে কি দিয়ে বিবেচনা করতে হবে বলো? তাদের প্রপার ভ্যালু, না যে তাদের যে কাজগুলো, তাদের যে ওয়ার্কগুলো, সেই ওয়ার্কগুলো কতখানি বেস্ট, কতটুকু ভ্যালু তারা আমাদেরকে দিচ্ছে। যেমন আমরা যখন পড়লাম যে তোমার আমরা রবীন্দ্রনাথের দুটো কাজ পড়েছি ফার্স্ট ইয়ারে, একটা হচ্ছে লেটার টু লর্ড চেমসফোর্ড রিজেক্টিং নাইটহুড, আর হচ্ছে কি কি বলো আরটা কি প্রেয়ার ফরম্যাটেড নাকি? হ্যাঁ, হোয়ার দেয়ার ইজ আ মাইন্ড, তাই তো? তো যাই হোক, তো এই দুটো যখন আমরা পড়লাম তখন কি আমাদের অন্য কোনো দৃষ্টিভঙ্গি ছিল নাকি আমরা কন্টেন্ট দিয়ে বিবেচনা করেছি ওখানে বলো? স্যার কন্টেন্ট দিয়ে। কন্টেন্ট দিয়ে আমরা কন্টেন্ট দিয়ে। হ্যাঁ, তো এরকম সাহিত্য বিবেচনা করতে হলে পার্সোনাল কোনো বায়াস না, ওই যে বললাম পার্সোনাল বা হিস্ট্রিক্যাল বায়াস না, বরং আমার ক্লাসিক যে সাহিত্যিক যে কি মেজারমেন্টগুলো আছে সেগুলো দিয়ে আমাকে মেজার করতে হবে। টু ট্রেস দ্য লেভার, দ্য অ্যাটেম্পটস, দ্য উইকনেস, আমাকে ভাবতে হবে সে কি পরিমাণ পরিশ্রম করেছে, সে কি পরিমাণ কি দিতে চেয়েছে, তার উইকনেসটা কোথায়, এবং তিনি জেনুইন ক্লাসিক কেন হতে পারেননি, এই সবগুলো বিবেচনা করতে হবে। অ্যান্ড টু অ্যাকোয়েন্ট ওয়ান সেলফ উইথ হিজ টাইম অ্যান্ড হিজ লাইফ, এবং তিনি কোন সময়ের রাইটার, তিনি কোন সময়ে লিখেছেন, অ্যান্ড হিস্ট্রিক্যাল রিলেশনশিপ, এবং তুমি তার ঐতিহাসিক সম্পর্ক। যেমন জন মিল্টনকে যখন বিবেচনা করব তখন জন মিল্টন কোন সময় লিখেছেন বলো? তার অধিকাংশ রাইটিং কেন ধর্মভিত্তিক? কারণ তিনি ওই সময়ে জন্মেছেন যখন পিরিটানিজম চলছিল, সেই সময় ক্যাথলিক প্রোটেস্ট্যান্টের দ্বন্দ্ব চলছিল, সেখানে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল নাকি, এবং তিনি একজন পিরিটান ছিলেন। অতএব এ কারণেই তিনি বিবলিক্যাল স্টোরি, বিবলিক্যাল থিওরি বা ইনফরমেশন দিয়ে তার উপর ধর্মকে রিপ্রেজেন্ট করার জন্য তিনি লিখেছেন। তাহলে ওটাকে আমাকে বিবেচনা করতে হচ্ছে। তাহলে আমি বুঝতে পারবো যে তার কাজগুলো দুর্বল নাকি শক্তিশালী, এবং তার যদি দুর্বল হয় তাহলে দুর্বল হওয়ার পিছনে হয়তো তিনি দায়ী না, তার সময় দায়ী। সেই সময়ের হিস্ট্রিক্যাল রিলেশনশিপ মানে হিস্ট্রিক্যাল যে ইনসিডেন্ট বা হচ্ছে এনভায়রনমেন্ট সেটা হয়তো বা দায়ী, কিন্তু তার ভিতরে হয়তো চেষ্টা ছিল, তিনি হয়তো চেষ্টা করেছেন কিন্তু হয়তো পারেননি। তাই বলছে টু অ্যাকোয়েন্ট উইথ ওয়ান সেলফ উইথ হিজ টাইম অ্যান্ড হিজ লাইফ অ্যান্ড হিজ হিস্ট্রিক্যাল রিলেশনশিপ ইজ মিয়ারলি লিটারারি, দেখো ডিলেটিজম unless it has its clear sense and deeper enjoyment for its end. It may be said that the more we know about a classic, the better we shall enjoy him. অতএব আমরা যত ক্লাসিক সম্পর্কে জানবো তত বেশি আমরা একটা রাইটারকে এনজয় করতে পারবো, যে আসলে তার রাইটিংটা ক্লাসিকের মতো হচ্ছে নাকি হচ্ছে না। বুঝতে পারছো? তো এরকম ভাবে এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, অথচ আমরা যাচ্ছি না। এখানে একটু খেয়াল করে বলছে দ্য মোর থরলি উই লে দ্য গ্রাউন্ড ওয়ার্ক, মানে একটা বেস যত বেশি আমরা তৈরি করতে পারবো, যত মেজারমেন্টের যে দক্ষতাটা সেটা আমরা যত বেশি তৈরি করতে পারবো, দ্য বেটার উই শ্যাল বি এবল টু এনজয় দ্য অথর্স, তত আমরা অথরদেরকে এনজয় করতে পারবো। অতএব ট্রু, ইফ টাইম ওয়ার নট সো শর্ট অ্যান্ড স্কুল বয়েজ উইটস নট সো সুন টায়ার্ড, মানে আমাদের অবস্থা যদি ওরকম না হয় যে আমরা আমাদের পড়তে হবে খুব তাড়াতাড়ি, হ্যাঁ আগামী দিন পরীক্ষা, এই যে আমরা যেমন আসছি এখন সাহিত্য পড়তে গেলে আমাদের খুব তাড়াহুড়ো পেতে যাবে, আমাদের সময় কম, এবং আমাদের স্কুল বয়দের মতো উইট যে তাড়াতাড়ি আমরা ক্লান্ত হয়ে যাই, পড়া ভালো লাগে না, এরকম যদি হয় তাহলে আমরা কি সত্যিকারে বিবেচনা করতে পারবো বলো? না যে শেক্সপিয়ার পড়তে গিয়ে আমরা তাড়াহুড়ো করতেছি, শেক্সপিয়ার বিবেচনা করতে গিয়ে আমরা তাড়াহুড়ো করতেছি, পড়ে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, এনজয় করছি না, তাহলে তো তুমি বিবেচনা করতে পারবে না। তাহলে হচ্ছে অনলি অ্যাজ ইট ইজ দ্য ইলাবোরেট philological preparation goes on but the authors are little known and less enjoyed. অতএব তুমি
হয়তোবা তোমার ওই পরীক্ষা কেন্দ্রিক বা তথ্যভিত্তিক প্রিপারেশন চলবে, কিন্তু তুমি অথর সম্পর্কে জানবাও না তেমন, তাকে এনজয়ও করবা না। অতএব সময় দিতে হবে, টাইম দিয়ে তাকে বিবেচনা করতে হবে, তাহলে তুমি একজন রাইটারকে সত্যিকার অর্থে বিবেচনা করতে পারবা। হুদাই একটা স্লোগান উঠেছে, সেই স্লোগানের সাথে তুমিও হাত মিলিয়ে স্লোগান দেওয়া শুরু করেছো, তাহলে তো হবে না। হুম, যাই হোক, এই জিনিসটা পুরোটা এইভাবে দেখতে পারলে খুবই ভালো হয়। তাহলে একটা থিওরি এখানে মেনলি আসছে, সেটা হচ্ছে টাচস্টোন থিওরি। মানে তুমি একটা সাহিত্যিককে বিবেচনা করার জন্য অবশ্যই কি করবা, তুমি ওই যে 4জন বেসিক যে রাইটারের কথা বলেছেন ওদের রাইটিংগুলো আগে ভালো করে পড়বা, পড়ার পর তুমি আগে তোমার ইনফরমেশন, তোমার আগে আইডিয়া গ্রো করাবা, তারপর তুমি অন্য সাহিত্য পড়বা, তাহলে তুমি অটোমেটিক ধরতে পারবা যে ওদেরটা ভালো নাকি মন্দ। এইটাই তিনি বারবার কিন্তু এখানে বোঝাচ্ছেন। তার বাইরে কি কোনো কথা এসেছে এই জায়গায় এ পর্যন্ত? হুম, না স্যার। এর বাইরে কিন্তু না আসেনি। স্যার। হ্যাঁ, এই কথাটাই বারবার এবার তিনি বিবেচনা করেছেন, মানে বেসিক থিওরিটা এইটুকুই। এবার এক্সাম্পল দিয়ে তিনি এটা বোঝাতে চেয়েছেন। দেখো, দ্য আইডিয়া অফ ট্রেসিং হিস্ট্রিক অরিজিন অ্যান্ড হিস্ট্রিক্যাল রিলেশনশিপ ক্যানট বি অ্যাবসেন্ট ফ্রম আ কম্পাইলেশন লাইক দ্য প্রেজেন্ট, and naturally the poets to be exhibited in it will be assigned to those persons for exhibition who are known to prize them highly, দেখো, rather than to those who have no special inclination toward them। মানে পার্সোনাল ইনক্লিনেশন নিয়ে না, বরং তাদের মানে তাদেরকে বিবেচনা করতে পারে, প্রাইজ করতে পারে, তাদের বিষয়গুলোকে অনুধাবন করতে পারে, এমন কাউকে দিয়ে আমাকে কি করতে হবে, এক্সিবিট করতে হবে। বলছে দ্য পয়েটস টু বি এক্সিবিটেড, মানে ওই কবিদেরকে রিপ্রেজেন্ট করতে হবে তাদের দ্বারা, যারা বলছে দেখো টু দোজ পারসন ফর এক্সিবিশন হু আর নন টু প্রাইজ দেম হাইলি, বরং কোন স্পেশাল, হু হ্যাভ নো স্পেশাল ইনক্লিনেশন টু আদার দে, মানে ওদের প্রতি কোন ঝোঁক আছে তা না। ঝোঁক আছে বলে যে আমার রবীন্দ্রনাথ পড়তে ভালো লাগে, বা ওটা ধর্মীয় টান আছে, বা নজরুল প্রতি ভালো লাগে, নজরুলের একটা ধর্মীয় টান আছে, বা শহীদ ওয়ালিউল্লাহ বা এরকম, হ্যাঁ, আহসান হাবিব একটা টান আছে, এই দিক থেকে আমি বিবেচনা করব তা না। বরং ধর্ম বর্ণ নির্বিশেষে, ইতিহাস ঐতিহাসিক ব্যাপার বিবেচনা না করে, আমি যার কন্টেন্ট দিয়ে বিবেচনা করে তাকে আমি তুলে ধরার চেষ্টা করব, তাহলে হয়তোবা সেটা গ্রহণযোগ্য হতে পারে। কি কথা বুঝতে পেরেছ? জি স্যার। সেগুলো ওই একই কথাগুলো আসছে, আমরা একটু এগিয়ে যাই। দেখো, এই জায়গায় আমরা একটু খেয়াল করি যে হিস্ট্রিক অ্যান্ড পার্সোনাল সেই বায়াসটা বা ফেলাসিটা আবার কি বলছে। দেখো, দ্য হিস্ট্রিক এস্টিমেট ইজ লাইকলি ইন স্পেশাল টু অ্যাফেক্ট আওয়ার জাজমেন্ট অ্যান্ড আওয়ার ল্যাঙ্গুয়েজ। ওই যেটা বলছিলাম, যেমন হতে পারে যে আমাদের কি হিস্ট্রিক্যাল এস্টিমেট, মানে আমাদের ঐতিহাসিক বিষয়গুলো আমাদের জাজমেন্টকে বা আমাদের ল্যাঙ্গুয়েজকে এফেক্ট করতে পারে হোয়েন উই আর ডিলিং উইথ অ্যানশিয়েন্ট পয়েটস। আবার দ্য পার্সোনাল এস্টিমেট হোয়েন উই আর ডিলিং উইথ পয়েটস আওয়ার কন্টেম্পোরারিজ অর অ্যাট এনি রেট মডার্ন। তার মানে কি, আমরা মনে করো মডার্ন মানুষ, মডার্ন ডে পার্সন, আমরা যদি একজন মানে সেই অ্যানশিয়েন্ট পয়েটের রাইটিং পড়ি আর একটা মডার্ন পয়েটের রাইটিং পড়ি, আমাদের কার প্রতি একটা ঝোঁক থাকবে বেশি বলো তো? কার প্রতি টান থাকবে বেশি, কোন রাইটারের প্রতি, সে অ্যানশিয়েন্ট নাকি মডার্ন? স্যার এনশিয়েন্ট। না, অবশ্যই কন্টেম্পোরারি থাকবে, মানে আমাদের সাথে যারা চলছে, আমার সময়ের রাইটারের প্রতি একটা টান থাকবে না? বলো, যে আমার যুগের, জি স্যার। হ্যাঁ, আমার সময়ের, এদের প্রতি আমাদের একটা টান থাকবে। The exaggeration due to the historic estimate are not in themselves perhaps of very much gravity. অতএব হিস্ট্রিকে এস্টিমেট দিয়ে যদি বিবেচনা করতে যাই যে আমাদের সময় তাই আমি একে ভালো বলতেছি, তাহলে আসলে এই এস্টিমেটে কোনো গ্র্যাভিটি থাকবে না, গুরুত্ব থাকবে না। দেয়ার রিপোর্ট হার্ডলি এন্টার্স দ্য জেনারেল ইয়ার। অতএব তাদের সম্পর্কে যে রিপোর্ট তুমি দিবা, সাধারণ মানুষ এগুলো মানবে না। প্রবাবলি দে ডো নট অলওয়েজ ইম্পোজ ইভেন অন দ্য লিটারি ম্যান হু অ্যাডপ্ট দেম, বাট দে লিড টু আ ডেঞ্জারাস অ্যাবিউজ অফ ল্যাঙ্গুয়েজ। বরং এটা ল্যাঙ্গুয়েজের একটা অ্যাবিউজ হবে। সো সুতরাং যখন আমরা হেয়ার ক্যাডমনের কথা মনে আছে, জি স্যার। অ্যামংস্ট আওয়ার পয়েটস, আওয়ার ওন পয়েটস কম্পেয়ার, দেখো মিল্টন ছিল হচ্ছে ফ্রান্সিস বেকনের সময়কার। এই জন্য তিনি বলছেন যে যখন আমরা শুনবো যে ক্যাডমনকে আমরা বিবেচনা করছি কা দিয়ে, ক্যাডমনকে কম্পেয়ার করছি মিল্টনকে দিয়ে, তখন কার প্রতি আমাদের একটা টান থাকবে বলো?
মিল্টনের প্রতি। মিল্টনের প্রতি স্যার। হ্যাঁ, তাহলে জি এরকম স্যার। ঝোঁক দিয়ে বিবেচনা করলে হবে না। তাই বলছে আই হ্যাভ অলরেডি নোটিস দ্য এনথুজিয়াজম অফ ওয়ান অ্যাকমপ্লিশ ফ্রেঞ্চ ক্রিটিক ফর হিস্ট্রিক অরিজিন। শুধু হিস্ট্রিক অরিজিনের জন্যই একজন ফ্রেঞ্চ ক্রিটিক এনথুজিয়াজম দেখাচ্ছে তার রাইটারের প্রতি, এরকমটা করলে আমরা সঠিক বিবেচনা করতে পারবো না। ঠিক আছে, অতএব রবীন্দ্রনাথকে যে বিবেচনা করব তাকে আমাকে পড়ে বিবেচনা করতে হবে। যে আমাদের যদি ক্লাসিক রাইটার বলি আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, তাহলে কয়েকজন ক্লাসিক রাইটারের নাম বলো, বলো। স্যার রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম। তাহলে হচ্ছে হু আর দা আমরা একটু দেখি তো গুগল কি বলে। রাইটার্স অফ বাংলা লিটারেচার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায়, দেখো এই যে মানিক প্রথমে রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ট্যাগরের নাম আসছে। হ্যাঁ, দেখো রবীন্দ্রনাথ ট্যাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, এরা হচ্ছে কি আমাদের ক্লাসিক রাইটার। এখানে সব ধরনের ধর্মেরই আছে না, কাজী নজরুল ইসলাম হিন্দু ধর্মের, মাইকেল মধুসূদন দত্ত তাকে আমরা বলবো কি হাইব্রিড ধর্ম নাকি? হ্যাঁ, জি স্যার। হাইব্রিড, তাকে আমরা জি কি স্যার। ধরবো? সে হিন্দু থেকে খ্রিস্টান হওয়া, অতএব তাকে আমি খ্রিস্টান ধরতে পারছি না, কারণ তো সে তো ধরে ওইভাবে খ্রিস্টান হয়নি। হয়েছে বলো, ধর্ম বিশ্বাস করে ওইভাবে তো হয়নি। তারপর হচ্ছে না স্যার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হিন্দু, বাকিগুলো বঙ্কিমচন্দ্র এগুলো হিন্দু ধর্মের সাথে রিলেটেড, বা ওদের সাহিত্য পড়লে আমরা হিন্দু কালচার বা হিন্দু শব্দ এগুলোই পাবো। দিস অথর শেপড মডার্ন বেঙ্গলি প্রোজ, পোয়েট্রি অ্যান্ড ফিকশন অ্যালংসাইড কি ফিগার্স লাইক জীবনানন্দ দাশ, তাই তো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, এরকম আরো অনেক রাইটার আছে। কিন্তু এরা হচ্ছে আমাদের ক্লাসিক রাইটার, ঠিক ওইরকম। বিশেষ করে আমার তো মনে হয় যে বিশ্ব কবি হিসাবে আমার শেক্সপিয়ারের উপরে রবীন্দ্রনাথকে সবচেয়ে গুরুত্ব দিতে ইচ্ছা করে, রবীন্দ্রনাথকে। কারণ শেক্সপিয়ার ড্রামা লিখছে আর সনেট লিখছে, আর রবীন্দ্রনাথ কি লিখছে বলো তো? স্যার সবই প্রায়। হ্যাঁ, তার শুধু সব তার কিছু কি নাই, লিখছে, সব কিছু লিখছে। তার কি নাই বলো তো? জি স্যার, সেটাই। শেক্সপিয়ারকে ফেল করে দিবে রবীন্দ্রনাথ ট্যাগর। তার সেই কবিতা থেকে শুরু করে নাটক, উপন্যাস, আবার কবিতায় তো কতগুলো, গান, তাই তো, গান, থেকে আরো কি আছে, আরো মানে কি আছে সাহিত্যের, ছোট এসে মানে গল্প। প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, আর কি থাকতে পারে বলো? রম্য, কি আর ওই যেন রম্য ওরকম। রচনা এগুলো, তার মানে সবই তার মধ্যে আছে। তাহলে তার মতো কবি, তাহলে তার কাছাকাছি যাবে এরকম বিশ্ব আমি কোনো কবি দেখতে পাচ্ছি না, বা রাইটার দেখতে পাচ্ছি না। আমি জানি না আমার ইয়ে থাকতে পারে, কিন্তু তার আমি অনেক ছোট গল্প পড়েছি, অনেক কবিতা পড়েছি, অনেক উপন্যাস পড়েছি। মনে হয় এক একটা জগৎ সে তৈরি করেছে। ঠিক অনেকটা ওই যে আমরা চ্যাপম্যান সোমার পড়লাম না, জন কিটসের। জি স্যার, জি হ্যাঁ, জি। তো রবীন্দ্রনাথ সনেট। পড়লে আমার ওরকমটা মনে হয়। হ্যাঁ, মানে এক একটা ছোট গল্পগুলো মানে চমৎকার বিষয়, এক একটা ছোট ছোট থটকে তুলে ধরে লিখেছে। একটা কথা বলি স্যার। হ্যাঁ বলো। স্যার আপনি এগুলো কিভাবে পড়তেন স্যার? আমিও অনেকগুলো পড়েছি, কিন্তু আমার তো এখন মনে হয় আমি আর কিছুই মনে নেই স্যার। এখন আপনি কি করে আপনার সময় পড়তেন এটা যদি একটু বলতেন। পড়তাম আমি, রবীন্দ্র সরি, আমি একটু আসছি, হ্যাঁ আসছি বলছি, একটু পানি খেয়ে আসি। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ স্যার। জি আচ্ছা, তো যেটা বলতে যাচ্ছিলাম, আসলে কিভাবে পড়েছি না, আসলে কিভাবে পড়েছি তেমন তো কোনো সিস্টেম নাই, ভালো লাগতো তাই পড়তাম। এবং রবীন্দ্রনাথ এত বেশি পড়তাম যে মাঝে মাঝে রবীন্দ্রনাথের মতো ভাষা বার হয়ে যেত, বুঝতে পারছো? তিনি তো সাধু ভাষায় লিখছেন, তো জি এরকম। স্যার। রবীন্দ্রনাথের লেখা সাধু ভাষায় পড়া গল্পগুলো পড়া ভীষণ কঠিন স্যার, তো আমি সাধু বুঝি ভাষায় না লিখেছেন, কিছুই। তো এরকম ওই যখন মেসে থাকতাম ওই কথা বলতে বলতে মাঝে মাঝে রবীন্দ্রনাথের ওই ভাষার মতো কথা বার হয়ে যেত, বুঝতে পারছো? হুম, স্যার এরকম। আপনি কি নোট করে রাখতেন কিছু স্যার, যেমন চরিত্রগুলোর নাম বা কোনো কোটেশন? স্যার আমাকে ধরলে তো আমি আসলে কোনো কিছুই বলতে পারবো না স্যার। বলার তো দরকার নেই, না আমি জাস্ট এনজয় করেছি, অত কোটেশন বা ইয়া রাখার তো প্রয়োজন মনে করিনি, আমি এনজয় করেছি। হ্যাঁ, এই। স্যার গ্রন্থ সমালোচনা বলে যে একটা শুনছি স্যার, সেটার সময় তো আমার মনে হচ্ছে আবার নতুন করে আমাকে পড়া লাগবে এরকম। হ্যাঁ, তো একটা টেক্সট তোর একবার পড়ে তুমি যখন ওটাকে সমালোচনায় নিয়ে যাবা, তখন তো একবার পড়লে হবে না, সেটা তোমাকে জি অনেকবার স্যার। পড়তে হবে, এবং এক এক আঙ্গিকে তোমাকে ক্রিটিসাইজ করতে পারতে হবে। আর ক্রিটিসাইজ মানে শুধু যে খারাপ খুঁজে বার করা তা না, সাহিত্য সমালোচনা মানে হচ্ছে তার পজিটিভ নেগেটিভ, যেমন আমরা পড়লাম না ক্রিটিসিজমের, ওই যে তোমার এর আগে তো যেগুলো পড়েছি থার্ড ইয়ারে, তাই না, শেক্সপিয়ার সম্পর্কে জি পড়েছে, স্যার। শেক্সপিয়ারের ভালো দিক কি, শেক্সপিয়ারের মন্দ দিক কি, পেয়েছি না, ওইরকম করে তোমাকে আলোচনা করতে হবে।
এইটাই তো, যাক যেটা বলছিলাম আর কি, যে ক্লাসিক রাইটিং এর সাথে বিবেচনা করতে হবে। আমরা হয়তো এখানে ফ্রেঞ্চ টেন্স দিয়ে বিবেচনা করছি কারণ উনি তো এরকম ছিলেন, আমরা বাংলা দিয়ে একটু বোঝার চেষ্টা করলাম যে আসলে কিভাবে আমরা এই বিষয়গুলোকে ডিল করব। যেমন এই যেখানে হোমার নিয়ে কথা বলছে, হ্যাঁ দেখো এখানে বলছে যে ওয়ান থিংস অফ হোমার, মনে করে কেউ হোমারকে নিয়ে ভাবে, দিস ইজ দ্য সর্ট অফ প্রেইজ হুইচ ইজ গিভেন টু হোমার অ্যান্ড জাস্টলি গিভেন, হোমারকে হয়তো জাস্টলি দেওয়া হয়েছে, হায়ার প্রেইজ দেয়ার ক্যানট ওয়েল বি, এর থেকে হয়তো হায়ার প্রেইজ হতে পারে না, কারণ ইট ইজ দ্য প্রেইজ ডিউ টু এপিক পোয়েট্রি অফ দ্য হাইয়েস্ট অর্ডার অনলি, হ্যাঁ অ্যান্ড টু নো আদার। তার মানে তার এপিকগুলো হাইয়েস্ট অর্ডারে হওয়ার কারণেই হয়তো একজন ব্যক্তি হোমারের এত প্রশংসা করে। ক্লাস মানে একদম গ্রিক লিটারেচার আসলে কার কথা আসে বলো, গ্রিক সাহিত্য আসলে কার কথা আসবে প্রথমেই? হোমার। হোমার, যেটা তোমরা ক্লাসিক্স ইন ট্রান্সলেশনে পড়তেছো নাকি, ওখানে যদি জি ইংরেজি স্যার। ট্রান্সলেশন পড়বো আমরা নিশ্চয়ই ওই ভাষায়, যেমন না ওটা ওদের ভাষায়, সেটা তো আমরা পড়তে পারবো না নিশ্চয়ই। হুম, এখানে এরকম কিছু কোটেশন দিয়েছে, দেখো এগুলো কোটেশন টোটেশন দিয়েছে, এইভাবেই কথাগুলো বলা আছে। তো আমি এখন আর এই টেক্সটের এই জায়গাগুলো যাব না, কারণ বেসিক কথাগুলো মোটামুটি এসে গেছে। বিভিন্ন শর্ট প্যাসেজ ট্যাসেজ নিয়ে তিনি এগুলোকে বোঝানোর চেষ্টা করেছেন। দেখো অনেক ল্যাটিন রাইটারের বা গ্রিক রাইটারের আলোচনাগুলো এই হোমার থেকে এটা দেওয়া হয়েছে, হোমারেরই অনেকগুলো কোটেশন এখানে দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে সেগুলোকে কি করা হয়েছে, এবং বলছে দেখো টেক অফ শেক্সপিয়ার লাইন অর টু অফ হেনরি ফোর্থ, এবার বলছে যে তাহলে হেনরি ফোর্থ থেকে আমরা শেক্সপিয়ারের দু একটা লাইন নিতে পারি। এখানে তিনি কেমন ভাবে মানে বলেছেন, এখানে তিনি বিবেচনা করে বলছেন দেখো এবার টেক অফ মিল্টন দ্যাট মিল্টনিং প্যাসেজ, মিল্টন থেকে আমরা কিছু প্যাসেজ নিয়ে বিবেচনা করতে পারি। এরকম ভাবে এইভাবে দিস ফিউ লাইন্স ইফ উই হ্যাভ ট্যাক্ট অ্যান্ড ক্যান ইউজ দেম, এইভাবে যদি আমরা যারা ক্লাসিক রাইটার সেই সকল রাইটারের কিছু এরকম যদি কোটের লাইনগুলোকে আমরা গ্রহণ করতে পারি এবং সেইগুলোকে যদি আমরা ইউজ করতে পারি, আর এনাফ ইভেন অফ দেমসেলফ টু কিপ ক্লিয়ার অ্যান্ড সাউন্ড আওয়ার জাজমেন্ট আওয়ার পোয়েট্রি, মানে এদের দ্বারা আমরা যদি জাজমেন্ট করতে যাই তাহলে আমাদের জাজমেন্ট হবে কি ক্লিয়ার অ্যান্ড সাউন্ড, প্রকৃত জাজমেন্ট হবে। এবং আমরা ওই যে ফ্যালাসি দুটো বলেছিলাম না, টু সেভ আস ফ্রম ফ্যালাসিস এস্টিমেটেড অফ ইট টু কন্ডাক্ট আস টু আ রিয়েল এস্টিমেট, তাহলে ওই ফ্যালাসি থেকে আমরা মুক্ত হব এবং আমরা সত্যিকার রিয়েল এস্টিমেট আমরা করতে পারবো। ফ্যালাসি দুটো কি কি বলো? স্যার পার্সোনাল এস্টিমেট আর হিস্টোরিক্যাল এস্টিমেট। হ্যাঁ, পার্সোনাল এবং হিস্ট্রিক ফ্যালাসি, তাই তো? এই দুটো থেকে আমরা মুক্ত হব কখন? যখন আমরা এরকম গ্রেট রাইটারদের কিছু লাইন, তাই তো, আমরা আমাদের মাথায় নিতে পারবো এবং সেই লাইনগুলো দ্বারা আমরা যখন বিবেচনা করতে পারবো। হ্যাঁ, স্যার এখানকার কোটেশন গুলো কি আমাদের মুখস্থ রাখতে হবে? দরকার নেই ওইভাবে মুখস্থ রাখা, ওইভাবে না। আমরা তো যে কোশ্চেন আনসার আলোচনা করবো সেখানে জাস্ট আমরা বেসিক কথা নিয়ে আলোচনা করবো, এগুলো কোটেশন প্রয়োজন হবে না, ঠিক আছে? আচ্ছা তোমরা যদি ইংলিশ সাহিত্যে যেগুলো আছে মিল্টন বা হচ্ছে এদের দুই একটা রাখতে পারো এখানে, সেগুলো দেখতে পারো। অতএব বলতেছি কি, দ্য স্পেসিমেন আই হ্যাভ কোটেড ডিফার ওয়ার্ডলি ফ্রম অ্যানাদার, অতএব আমি যে কোটেশনগুলো দিলাম দেখা যাচ্ছে মিল্টনেরটা হয়তো হোমার থেকে ডিফার করে, বাট দে হ্যাভ ইন কমন দিস, কিন্তু তাদের ভিতরে একটা কমন বিষয় রয়েছে, সেটা কি? দ্য পজেশন অফ দ্য ভেরি হাইয়েস্ট পোয়েটিক কোয়ালিটি, তাদের ভিতরে হাইয়েস্ট পোয়েটিক কোয়ালিটি আছে। হ্যাঁ, সবার লাইন আলাদা, সবার তথ্য আলাদা, কিন্তু একদিক থেকে তাদের কমনালিটি হলো কি, যে তাদের পোয়েটিক কোয়ালিটিটা হচ্ছে হাইয়েস্ট। অ্যান্ড ইফ উই আর ট্রুলি পেনিট্রেটেড বাই দেয়ার পাওয়ার, আর তাদের যে পাওয়ার আছে সেই পাওয়ারটাকে গ্রহণ করে যদি আমরা কোনো সাহিত্যের মধ্যে প্রবেশ করতে পারি, পেনিট্রেট মানে কি প্রবেশ করা, উই শ্যাল ফাইন্ড দ্যাট উই হ্যাভ অ্যাকুয়ার্ড আ সেন্স অফ ইনেবলিং আস, যে আমাদের একটা সেন্স গঠন হয়ে গেছে অলরেডি, যেটা আমাদেরকে কি করছে, এনেবল করছে, কি করতে, টু ফিল দ্য ডিগ্রি ইন হুইচ আ হাই মানে হাই পোয়েটিক কোয়ালিটি ইজ প্রেজেন্ট আর ওয়ান্টিং দেয়ার, মানে আমরা তখন ফিল করতে পারবো কি, মানে তাদের সাহিত্য পড়ার মাধ্যমে আমাদের ভিতরে এমন একটা সেন্স তৈরি হবে যে সেন্সটা আমাদেরকে কি করবে, হেল্প করবে ফিল করতে, যে আমরা যে সাহিত্যটা এখন পড়তেছি সেটার ভিতরে হাইয়েস্ট পোয়েটিক কোয়ালিটি আছে নাকি নাই, এটা আমাদের বুঝতে সাহায্য করবে। মানে হোয়াট এভার পোয়েট্রি মে বি লেট বিফোর আস, মানে যে পোয়েট্রি আমাদের ভিতরে আনা হোক না কেন, আমাকে যে পোয়েট্রি পড়তে দেওয়া হোক না কেন, যেহেতু আমরা ওদের পোয়েট্রি পড়েছি এবং আমাদের মাথায় অলরেডি কিছু কিছু কোটেড লাইন আছে, ওইগুলো ধরে যখন আমরা বিবেচনা করব তখন সহজে আমরা বুঝতে পারবো এখন যেটা পড়তেছি সেটার ভিতরে হাইয়েস্ট পোয়েটিক কোয়ালিটি প্রেজেন্ট অর ওয়ান্টিং, ঘাটতি আছে নাকি সত্যিকার অর্থে আছে, এটা আমরা সহজে বিবেচনা করতে পারবো, ঠিক আছে? অতএব ক্রিটিক্স give themselves great labor to draw out what in abstract constitute the character of a high quality of poetry, বলছে ক্রিটিকরা মাঝে মাঝে মানে ভিন্ন ভিন্ন অ্যাবস্ট্রাক্ট ধারণা নিয়ে এসে এই হাইয়েস্ট কোয়ালিটিটাকে বিবেচনা করার চেষ্টা করে, কিন্তু এটা সবসময় হয় না। ইট ইজ মাচ বেটার সিম্পলি টু হ্যাভ রিকোর্স টু কনক্রিট এক্সাম্পল, বরং ওইরকম অ্যাবস্ট্রাক্ট ধারণা না নিয়ে এরকম কোনো কনক্রিট এক্সাম্পল দিয়ে যদি আমরা বিবেচনা করি,
to take specimen of poetry of the very highest quality and to say the character of a high quality of poetry. যদি আমরা হাই কোয়ালিটি অফ পোয়েট্রির স্পেসিমেন আমরা গ্রহণ করতে পারি, সেটাই হবে কি, আমরা বুঝতে পারবো যে আমাদের এক্সপ্রেশনটা হাইয়েস্ট হয়েছে কিনা। দেখো ওই একই কথা আমরা পড়ছি এখনো, তাই না? একই কথা না? জি স্যার। ডিবেটিং এর মতো আমাদের তত্ত্বই জি একই। স্যার। হইচই হইচই করে যা খুশি তাই বলতেছি, কিন্তু আমাদের একটাই কথা যে আমি যেটা বলতে চাচ্ছি আমার দিকে আসতে হবে, নাকি? কি সবাই বুঝতে পারতেছো নাকি ঝামেলা? জি স্যার। জি স্যার। এবার বলছি, অতএব দেখো কি বলছে, আচ্ছা একই কথা। তারপর দেখো এই জায়গায় বোথ অফ দিস, দ্য সাবস্টেন্স অ্যান্ড ম্যাটার অন দ্য ওয়ান হ্যান্ড অ্যান্ড দ্য স্টাইল অ্যান্ড ম্যানার অন দ্য আদার হ্যান্ড হ্যাভ আ মার্ক অ্যান্ড অ্যাকসেন্ট অফ হাই বিউটি ওর দ্যান পাওয়ার। তার মানে একদিক থেকে সাবস্ট্যান্টের ভিতরে বা মেটারের ভিতরে যেমন কোয়ালিটি থাকবে, তেমনি স্টাইল মানে কিভাবে লেখা হয়েছে বা ম্যানার, তাতেও তার হাইয়েস্ট বিউটি, মানে সব দিক থেকেই হাই কোয়ালিটি পয়েটিক, যেটা হাই মানে পয়েটিক কোয়ালিটি আমরা যেটা সেটা খুঁজে পাবো। তো এই জন্য আমাদের কি করতে হবে, ওই টাস্টন মেথডের জন্য ওই সকল রাইটারের কি করতে হবে, ওই চমৎকার চমৎকার ভার্স লাইনগুলোকে আমাদের মাথায় গেঁথে নিতে হবে। মনে থাকবে তো? জি স্যার। স্যার আমরা ওগুলোর মধ্যে যাচ্ছি না, আমরা তো আপাতত পরীক্ষার জন্য পড়তেছি, নাকি? জি স্যার। অতএব মানে এগুলো যখন মানে এরা এগুলো যেভাবে সিরিয়াস ভাবে আমাদেরকে পড়ার জন্য বলেছে, আমরা তো সেই সিরিয়াসনেসের ধারে কাছেও যাচ্ছি না, যাই বলো তো? না স্যার। কমপক্ষে একটা বই মাস ধরে তোমাকে গবেষণা করতে হবে, যেখানে কি বলা হচ্ছে, কি বলতে যাচ্ছে, কিন্তু সেটা তো জাস্ট আমাদেরকে পরিচয় করানোর জন্য দিয়েছে। আর এই পরিচয় করাতে গিয়ে সাহিত্যের শত্রু কারা জানো? প্রমথ চৌধুরীর মতে সাহিত্যের শত্রু কারা বলতে পারবা? স্যার জানা নেই। না স্যার। হ্যাঁ, এই যে বই পড়া প্রবন্ধটা পড়নি, বই পড়ার আনন্দ। জি স্যার পড়েছিলাম, কিন্তু এখন মনে জি নেই। স্যার বলছিলাম। শিক্ষকেরা হচ্ছে, স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে ওইটা কি, ওই যে মারা যেমন বাচ্চার দুধ জোর করে খাওয়ায়, এরকম করে হ্যাঁ, গলা হ্যাঁ, ধুকরণের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে শিক্ষকরা হচ্ছে সাহিত্যের আনন্দ না পাওয়ার পিছনে বড় শত্রু। বুঝতে পেরেছ? তিনি শিক্ষকদের দায়ী করেছেন যে শিক্ষকরা সাহিত্যকে এমনভাবে স্টুডেন্টদের কাছে রিপ্রেজেন্ট করছে যাতে সাহিত্য বিমুখ হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা। বুঝতে পেরেছ? সাহিত্যের আনন্দ। আমাদের সিলেবাস যিনি তৈরি করেছেন সে একটু বড় দায়ী স্যার। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এতগুলো দিয়ে কি, হ্যাঁ এই এক স্যার বছরে এত কিছু সম্ভব? ইয়া করা যায়? না সেটা আমরা ভাবি, এই যে আমরা 12 মাসের ভিতরে 46টা 47টা বই স্যার, মানে কিভাবে মানে সম্ভব? যিনি সিলেবাস ইয়ে তো প্রণয়ন করেছেন, তিনি ভাবছেন যে আমাদের ছেলেমেয়েরা কখনোই বাথরুম ছাড়া আর গোসল করার খাওয়া ছাড়া তারা ঘর থেকে বার হয় না। বুঝতে পেরেছো? জি স্যার। এইটা ভেবেই তিনি সিলেবাস করেছেন। তিনি ভাবেননি আমাদের ছেলে মেয়েদের অন্য কিছু করার একটু কাজ আছে, তারা একটু বন্ধুর সাথে ঘুরবে, একটু পার্কে যাবে, একটু ফ্রি সময় ব্যয় করবে, খেলাধুলা করবে, সেটা তিনি ভাবেননি। তিনি ভাবছেন আমাদের ছেলেমেয়েরা শুধু খাবে, ঘুমাবে আর পায়খানায় যাবে। বুঝতে পেরেছো? এছাড়া আর কোনো কাজ নেই, শুধু পড়াশোনা আর পড়াশোনা। এই জন্য আরো 2-10টা দিলে হয়তো ভালো হতো, কারণ এখনো কিছু সময় আছে যে সময়টা ছেলেমেয়েরা রিলস দেখে ব্যয় করে ফেসবুকে। হ্যাঁ, ওই জন্য আরো কিছু সাহিত্য ইনক্লুড করা হতো, ভালো হতো নাকি? হ্যাঁ, জি এই হচ্ছে অবস্থা আমাদের। সত্যি মানে আমার সাহিত্য যে আনন্দের বিষয়, পড়তে হবে সময় দিয়ে, বিবেচনা করতে হবে, হজম করতে হবে, সেটার জন্য সুযোগ আমাদের দিয়ে দেয়নি। 4th ইয়ারে তো নাই। হ্যাঁ, 9টা মনে করো পেপার, সময় হচ্ছে 11 মাস, তারপরে তোমার পরীক্ষা। জি স্যার স্যার। আমাদের মাথায় চলে কতদিনে শেষ করতে পারবো। হ্যাঁ, ওই যে পরীক্ষা বললাম তো, আমাদের তো শিক্ষকদের তো তাই ভাবতে হয়, আমাদের তো আর সাহিত্য পড়াতে গেলে হবে না, আমাকে তোমার কোর্স কমপ্লিট করে দিতে হবে, না যে তোমরা মাথায়, এই যে এখনই তোমাদের মাথা হ্যাং হয়ে গেছে, কিন্তু আমি তো জানি যে আমার সময় এখনো যতটুকু আছে সে অনুপাতে ঠিক হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যেহেতু আমরা যদি ওইরকম করতাম যে তিনটা করে পড়ে আগাইতাম, তাহলে মনে হতো যেন
থার্ড ইয়ারে কি আমাদের একটা করে বাদ ছিল না প্রত্যেকটার শেষের দিকে? জি স্যার, হ্যাঁ বাদ স্যার। ছিল। তো এখানেও জি কিন্তু আমাদের স্যার। এরকম হতো যে একটা করে বাদ রাখলে পরে তাহলে আমাদের কিন্তু ওই রকম ভাবেই শেষ হয়ে যেত। কিন্তু যেহেতু এখানে আমি কি করেছি, যেহেতু কিছু কিছু কোর্স আছে যেগুলো তোমাদের উপর ছেড়ে দিয়েছি, বিশেষ করে নভেলগুলো, তো সেই হিসাবে আমাকে বিবেচনা করতে হবে, তখন এই এই শর্তে আমাকে নিতে হয়েছে আর কি। হুম। তবে এই জায়গাটা যদি আমরা একটু গুরুত্ব দিয়ে বুঝি বা করি, তাহলে সময় নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। শুধু বললাম যে কোশ্চেন আনসারগুলো আমার একটু দায়ী, আমি সরি যে আমি এখন দিতে পারি, তবে আমি এই মাসে আমি সর্বোচ্চ চেষ্টা করবো সব বাদ দিয়ে শুধু তোমাদের জন্য এগুলো একটু রেডি করে দেওয়া। হ্যাঁ, আচ্ছা স্যার। আর অন্যান্য ইয়ারগুলোতে কোশ্চেন কম থাকে, তথ্য কম থাকে, এই জন্য আরো সহজ হয়। কিন্তু এখানে একটা জিনিস তৈরি করতে গেলে অনেক স্টাডি করতে হচ্ছে, বুঝতে পারছো? আর তোমাদের যে স্টাডি গাইড বা হচ্ছে এখানে কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আমার পছন্দ হচ্ছে না। এটা হলো একটা বড় সমস্যা। দেখবা যে তোমরা হয়তো দেখেছো যে অনেক কোশ্চেন কিন্তু বাড়তি আমাকে তৈরি করতে হয়েছে বা দিতে হয়েছে, তোমাদের স্টাডি গাইড বা ওগুলোতে নাই এখানে ওই কোশ্চেনগুলো কিন্তু। এবং যেগুলো আছে সেগুলো আমার কাছে খুব মানে আসার মতো মনে হচ্ছে না পরীক্ষায়। কি খেয়াল টেয়াল করছো না এমনি পড়ে যাচ্ছ হুদাই একটু? স্যার না স্টাডি স্যার, গাইড আপনার অনেক প্রশ্নই বইয়ে পাওয়া যায় না। হুম। তো ওগুলো একটু ওগুলো ভাবতে হয় যে এগুলো এগুলো একটু দিত, তারপরও অনেক বড় বড় কোর্স সব তো আর বের করা যায় না এখন। ওই জন্যই মানে বিশেষ করে নভেলগুলোতে একটু ঝামেলা, যে আসলে কত গভীরে বা কি আনতে হতে পারে, কি দেওয়া যেতে পারে। আচ্ছা, তো সমস্যা নাই। তো দেখো যেহেতু আমাদের কথাগুলো এখানে একই আসবে, ঠিক আছে তো? পরবর্তী দেখো এই যে এইসব নিয়েই বিবেচনা করা হবে। তো আমি এর জন্য আমরা যে আমাদের যে সামারি যেটা আছে সেটাতে আমি চলে যেতে চাচ্ছি, ঠিক আছে? হুম। যেগুলো সামারিতে এই কথাগুলো আবার গুছিয়ে একবারে দিয়ে দেওয়া আছে, যেগুলো তোমাদের কোশ্চেন আনসারের মতো করে হবে। যেমন চসার নিয়ে বিবেচনা করেছে প্রথমে, চসারের ব্যাপারটা, তারপর হচ্ছে শেক্সপিয়ারেরটা। হ্যাঁ, মানে একটা আর একটার সাথে কি করেছে, কম্পেয়ার বা কম্প্যারিজন করা হয়েছে। আর এই কম্পেয়ার বা কম্প্যারিজন করতে গিয়ে ঝামেলা একটা ঘটেছে, যে এমন কিছু টেক্সটের কোটেশন এখানে আছে যেগুলো তো তোমরা কখনো পড়োনি। তাহলে ওই টেক্সটগুলো আমাদের দিতে হতো, তাই নাকি বলো তো? যে যখন আমাকে জি এটা স্যার। পড়াতে হবে, জি স্যার। তখন কি ওই রাইটারের, সব রাইটারের না হোক, দু চারজন রাইটারের যে টেক্সট থেকে কোটেশনগুলো নিয়ে আসা হয়েছে, তাহলে সেই টেক্সটগুলো আমাদের পড়াতে হতো, পড়ায় তারপরে এটা পড়াতে হতো, তাহলে আমি বুঝতে পারবো ভালো করে। কিন্তু সেটা তো করা হয়নি। দেখো এখানে এডিশনের নাম এসেছে, ড্রাইডেনের নাম এসেছে, চসার এসেছে, তাই তো? পোপের কথা এসেছে, এলিজাবেথান পোয়েট্রির কথা এসেছে। দেখো, হ্যাঁ বলছে, ফর মাই প্রেজেন্ট পারপাস আই নিড নট ডুয়েল অন আওয়ার এলিজাবেথান পোয়েট্রি। আমি এলিজাবেথান পোয়েট্রি নিয়ে কথা বলছি না। অর অন দ্য কন্টিনিউশন এন্ড ক্লোজ অফ দিস পোয়েট্রি ইন মিল্টন। উই অল অফ আস প্রফেস টু বি অ্যাগ্রিড ইন দ্য এস্টিমেট অফ হিস পোয়েট্রি। তাহলে আমরা এখন যে পোয়েট্রি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে চসারেরটা মানে বিবেচনা করতে গিয়ে, হ্যাঁ, যে টু প্রেইজ দেয়ারফর অফ চসার অ্যাজ আ পোয়েট দেয়ার মাস্ট বি দিস লিমিটেশন। তার কিছু লিমিটেশন হচ্ছে, ভার্চু বা এই জাতীয় কি কি লিমিটেশন। হি ল্যাক্স দ্য হাই সিরিয়াসনেস অফ দ্য গ্রেট, ওই যে ক্লাসিক্স, তার কি নাই, ওই যে ক্লাসিক পোয়েট্রি হওয়ার জন্য যে সিরিয়াসনেস দরকার তার ভিতরে নাই। দেয়ার উইথ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দেয়ার ভার্চু, মানে মূল কথা হলো একটা গুরুত্বপূর্ণ ভার্চু তিনি মিস করে গেছেন। স্টিল দ্য মেইন ফ্যাক্ট ফর আস টু বেয়ার ইন মাইন্ড অ্যাবাউট চসার ইজ, দেখো, হি স্টার্লিং ভ্যালু অ্যাকর্ডিং টু দেয়ার রিয়েল এস্টিমেট হুইচ হি ফার্মলি অ্যাডপ্ট ফর অল পয়েন্টস। তাহলে আমরা সব পয়েন্টের জন্য যে রিয়েল এস্টিমেটটা আমরা গ্রহণ করছি, সেই হিসাবে আমরা কিছু তাকে মানে করতে পারছি না, ব্যবহার করতে পারছি না। হি হ্যাজ পোয়েটিক ট্রুথ অফ সাবস্টেন্স, তার কাছে আছে হয়তো, দো হি হ্যাজ নট হাই পোয়েটিক সিরিয়াসনেস, তার ভিতরে হাই পোয়েটিক সিরিয়াসনেস না থাকলেও হয়তো ট্রুথ সাবস্টেন্সটা অন্তত আছে। অ্যান্ড করেসপন্ডিং টু হিজ ট্রুথ অফ সাবস্টেন্স, মানে তার সাবস্টেন্স মানে হচ্ছে তার কন্টেন্ট, তার স্টাইল বা ম্যানার, এইগুলো অন্তত ঠিক আছে। উইথ হিম ইজ বর্ন আওয়ার রিয়েল পোয়েট্রি, তার মাধ্যম দিয়ে আসলে আমাদের রিয়েল পোয়েট্রি জন্ম লাভ করেছে। ইংরেজি সাহিত্যে তাকে কি বলা হয় চসারকে? ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। আমাদের তার মাধ্যম দিয়ে জন্ম হয়েছে, তার মাধ্যম দিয়ে জন্ম হয়েছে, কিন্তু তাকে আমরা গ্রেট পয়েট বলতে পারছি না, ঠিক আছে? কারণ তার ভিতরে ওই যে হাই পোয়েটিক সিরিয়াসনেস নাই, তাই তো? এই জন্য। তারপর দেখো আরো কি বলছে, তারপরে এই জায়গা থেকে যদি উই বলছে অল অফ আস প্রফেস টু বি অ্যাগ্রি ইন দ্য এস্টিমেট অফ দিস পোয়েট্রি, কি ক্ষেত্রে দেখো, উই অল অফ আস রিকগনাইজ ইট অ্যাজ এ গ্রেট পোয়েট্রি, মানে জন মিল্টনের যে ব্যাপারটা বলতেছে, আওয়ার গ্রেটেস্ট, অ্যান্ড শেক্সপিয়ার অ্যান্ড মিল্টন আর আওয়ার মানে পোয়েটিক্যাল ক্লাসিক। দ্য রিয়েল এস্টিমেট হিয়ার হ্যাজ ইউনিভার্সাল কারেন্সি, মানে এটা ইউনিভার্সাল বিবেচনা করে, কারেন্সি মানে মুদ্রা বোঝায়, কিন্তু এখানে মুদ্রা না, মানে ইউনিভার্সাল গ্রহণযোগ্যতা যার আছে, সার্বজনীন গ্রহণযোগ্যতা। কারণ আমরা জন মিল্টন এবং শেক্সপিয়ারকে কি সবাই গ্রহণ করছে না? সবাই তো গ্রহণ করছে নাকি? উইথ দ্য নেক্সট স্টেজ অফ আওয়ার পোয়েট্রি ডাইভারজেন্সি অ্যান্ড ডিফিকাল্টি বিগিন, পরবর্তী এজ থেকেই পোয়েট্রি ডাইভার্স হয়ে যাচ্ছে, ডিফিকাল্টি অ্যারাইজ করতেছে। অ্যান হিস্ট্রিক এস্টিমেট অফ দ্যাট পোয়েট্রি হ্যাজ এস্টাবলিশড ইটসেলফ। দ্য কোশ্চেন ইজ হোয়েদার ইট উইল বি ফাউন্ড টু কোইনসাইড উইথ দ্য রিয়েল এস্টিমেট।
তাহলে আমরা পরবর্তী যে পোয়েট্রিগুলো আসবে সেটাকে আমরা কি ধরনের এস্টিমেশন করব, হিস্ট্রিকে এস্টিমেট করব নাকি রিয়েল এস্টিমেট দিয়ে করব, সেটা হলো বিবেচনার বিষয়। হ্যাঁ, এইভাবে তিনি দেখিয়েছেন জন ড্রাইডেন থেকে শুরু করে অন্যান্য এজের বিষয়গুলোকে। তো এই যে চ্যাপম্যানের কথা আসছে, হ্যাঁ, হোয়েন উই ফাইন্ড চ্যাপম্যান, দ্য ইংলিশ ট্রান্সলেটর অফ হোমার, এক্সপ্রেসিং হিমসেলফ ইন ইটস প্রিফেস দাস, তিনি কাকে করেছেন বলো? চ্যাপম্যান কাকে করেছেন, ক্লাসিক ধরে মানে হোমারকে। হোমারকে। হোমার। হোমারকে স্যার। তারপরে হচ্ছে কি, যখন উই ফাইন্ড মিল্টন রাইটিং যে as long it was not after when I was confirmed in his opinion and that he would not frustrate of hope to write well the hereafter in laudable things, মানে তার ব্যাপারটা আমরা দেখো, তিনি অন্ধ হয়ে গেলেন, এটা সেটা করলেন, তারপর তিনি তার কি কোয়ালিটিটা ধরে রাখছেন, তাই না? তো এইভাবে দেখো প্রত্যেক রাইটার দিয়ে বিবেচনা করা হয়েছে। তো আমি আর এর ভিতরে যাচ্ছি না, আমি একটু তাহলে সামারিতে বা হচ্ছে প্যারাফ্রেজিং এর যে পয়েন্ট সেটাতে একটু চলে যাচ্ছি, ঠিক আছে? কারণ ওই কথাগুলোই ঘুরে ফিরে আসছে। দেখো এই জায়গাতে যেটা আমরা পরবর্তীতে করেছি, এটা আমরা একটু পড়ি। হ্যাঁ, এটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা একটু পড়ে ফেলবা, তাহলে মোটামুটি মূল কথাগুলো আমাদের গুছিয়ে আসবে, কোশ্চেন আনসারের মতো যে ব্যাপারগুলো সেগুলো। হ্যাঁ, দেখো প্রথমে বলা হচ্ছে কি, প্রথমে তিনি কি নিয়ে কথা বলেছেন, পোয়েট্রির ফিউচার নিয়ে কথা বলছেন না? বলো। জি স্যার। পোয়েট্রির ফিউচার এমন হবে কি, যে একসময় মানুষের ধর্মীয় বিশ্বাস বা অন্য বিশ্বাস চেঞ্জ হতে পারে, কিন্তু পোয়েট্রির যে গুরুত্বটা নাকি সেটা নতুন করে মানুষ আবিষ্কার করবে। টার্ন টু পোয়েট্রি বলছে না, মানুষ একসময় কি করবে, পোয়েট্রির দিকে ফিরবে। কিসের জন্য? তাদের সাস্টেনেন্সের জন্য, এক্সিস্টেন্সের জন্য, এরকম কথা বলছেন না? বলো। জি স্যার। তো এই জায়গাতে আমরা একটু হ্যাঁ, স্যার। এই কথাগুলো আমি পড়ছি না, কারণ ওই কথাগুলো টেক্সটে যা আছে ওগুলো এখানে বলা হয়েছে। এখান থেকে আমরা একটু দেখি, পোয়েট্রি অ্যাজ আ সাস্টেইনিং অ্যান্ড কনসোলিং ফোর্স, ওই যে আমাদেরকে সাস্টেইন করে রাখে, কনসোল অ্যান্ড ডিলাইট হিউম্যান বিং। হ্যাঁ, এইটা এখানে এটুকু আমরা পড়েছি। পোয়েট্রি অ্যাজ আ ক্রিটিসিজম অফ লাইফ, এই জায়গাটা যদি আমরা একটু খেয়াল করি, ওয়ান অফ আর্নল্ডস মোস্ট ফেমাস ডেফিনেশন ইজ দ্যাট পোয়েট্রি ইজ আ ক্রিটিসিজম অফ লাইফ, যেটা আর্নল্ড দিয়েছেন। আর এই ফ্রেজের সাথে বিবেচনা করেই হি ডাজ নট মিন দ্যাট পোয়েট্রি ক্রিটিসাইজ লাইফ ইন আ নেগেটিভ ওয়ে, এখানে ক্রিটিসাইজ মানে নেগেটিভ কোনো ওয়ে না, রাদার কি করছে, হি মিনস দ্যাট পোয়েট্রি ইন্টারপ্রেটস লাইফ থটফুলি, তাই তো, এবং ট্রুথফুলি। ইট এক্সামাইন্স হিউম্যান এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রেজেন্ট দেম ইন আ সিরিয়াস অ্যান্ড মিনিংফুল ম্যানার। ওই যে সিরিয়াসনেস, হাই সিরিয়াসনেস, এই কথা দেখো বলছে ফর পোয়েট্রি টু ফুলফিল দিস ফাংশন, তাহলে মানুষ এর পোয়েট্রি যদি ক্রিটিসিজম অফ লাইফ হতেই হয়, তাহলে তার এই ফাংশনটা ঠিক মতো করতে হবে। কি সেটা? ইট মাস্ট মিট টু কন্ডিশনস, একটা হচ্ছে ইট মাস্ট পজেস হাই ট্রুথ অ্যান্ড হাই সিরিয়াসনেস, নাকি এইটুকু থাকতো, মানে পুরো এসেটার মানে এসেটার মূল কথাই হলো যে দুইটা কোয়ালিটি থাকতো, বিশেষ করে হাই ট্রুথ অ্যান্ড হাই সিরিয়াসনেস। এই দুটো যে পোয়েট্রির ভিতরে থাকবে সেগুলো হবে ক্লাসিক পোয়েট্রি, আর যাদের ভিতরে থাকবে না তাদের বলা হবে না। তাহলে তার মতে কোন জিনিসটা অনুপস্থিত চসারের পোয়েট্রিতে, হাই ট্রুথ আর হাই সিরিয়াসনেস, কোনটা? হাই সিরিয়াসনেস। ট্রুথ অফ সাবস্টেন্স আছে, তাই তো, বলছে ট্রুথ অফ সাবস্টেন্স আছে কিন্তু সিরিয়াসনেসটা নাই। বলছে হাই ট্রুথ মিনস দ্যাট পোয়েট্রি মাস্ট প্রেজেন্ট আইডিয়াস দ্যাট আর ডিপলি ট্রু টু হিউম্যান এক্সপিরিয়েন্স। হাই ট্রুথ মানে হিউম্যান এক্সপিরিয়েন্সের সত্য ঘটনাগুলো থাকতে হবে। দ্য ইমোশনস, সিচুয়েশনস অ্যান্ড রিফ্লেকশনস ইন পোয়েট্রি শুড রিফ্লেক্ট জেনুইন অ্যাসপেক্টস অফ লাইফ। তাহলে পোয়েট্রিতে আমরা সিচুয়েশন ক্রিয়েট করি, কোনো ইমোশনকে রিফ্লেক্ট করি, যেটাই করি না কেন আমাদের লাইফের জেনুইন অ্যাসপেক্টকে তুলে ধরতে হবে। পোয়েট্রি শুড নট বি আর্টিফিশিয়াল আর ফলস, পোয়েট্রিকে আর্টিফিশিয়াল বা ফলস হলে হবে না। ইট মাস্ট এক্সপ্রেস এন্ডিওরিং ট্রুথ অ্যাবাউট হিউম্যান এক্সিস্টেন্স। তাহলে হিউম্যান এক্সিস্টেন্স সম্পর্কে এন্ডিওরিং ট্রুথ, মানে যে সত্য, এন্ডিওরিং ট্রুথ মানে কি, যে ট্রুথ কখনো ফলসহুডে রূপান্তরিত হয় না, যেটা কখনো মিথ্যা হয় না। এরকম একটা ঘটনা বলো যেটা কখনো মিথ্যা হবে না, বলো। এমন কি আছে যেটা কখনো মিথ্যা হবে না? হ্যাঁ, সূর্য পূর্ব থেকে ওঠে। আমরা জানি না যে মিথ্যা পরবর্তীতে হবে কিনা। সৃষ্টিকর্তা যদি এখন পৃথিবী আবার নতুন করে তৈরি করে তিনি পশ্চিম দিকে ওঠান আর পূর্ব দিকে ডোবান, তাহলে তুমি করবে হবে স্যার, পশ্চিম থেকে উঠবে। না? হ্যাঁ। কখন স্যার উঠবে? কেমন? কখন উঠবে?
স্যার হাদিসে আছে স্যার যে কিয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, তখন আর সৃষ্টিকর্তার কাছে মানুষের তওবা গ্রান্ট হবে না। তার মানে কি, এটা কি বলতে চেয়েছেন যে মানুষের চিন্তা ভাবনায় চেঞ্জ হয়ে যাবে। সূর্য পশ্চিম দিকে ওঠা মানে কি, যে মানুষ উল্টা দিক থেকে উল্টা ভাবতে শুরু করবে। বুঝতে পেরেছো? মানুষের চিন্তা ভাবনায় পরিবর্তন হয়ে যাবে, এবং যেহেতু এটা বাইবেল বা কোরআনে আছে, তাহলে এটা তো সত্য হবেই, নাকি? হুম জি স্যার। হুম জি স্যার। এটা তো সত্য হবেই, তাহলে আমি যে কথাটা বললাম এটা তো সত্য হবেই। এটা কারা বিশ্বাস করে বলো? বাইবেল এবং কোরআন কোন ধর্মের? স্যার মুসলিম মুসলিম, এবং তাহলে এরা খ্রিস্টান বিশ্বাস করে, স্যার। বাকিরা কেউ বিশ্বাস করে না। বাকিরা কি বিশ্বাস করে এটা? না স্যার। হ্যাঁ, না স্যার। তাহলে বাকিরা তো বিশ্বাস করে, তাহলে তাদের কাছে তো আর আমরা যেভাবে সত্য বলে ভাবছি এটা সত্য হবেই, তাদের কাছে হয়তো হবে না। তাহলে ওই যে বললাম বিশ্বাসের জায়গাটাই, হ্যাঁ, যে কোন জিনিসটা আছে যেটা ফলসহুড, তাই তো, রূপান্তরিত হবে। তাহলে সেই ট্রুথকে বোঝানো হচ্ছে, যে ট্রুথটা এন্ডিওরিং ট্রুথ, যেটা কখনোই পরিবর্তন হবে না। অন্যদিকে হাই সিরিয়াসনেস রেফার্স টু দ্য টোন অ্যান্ড স্পিরিট ইন হুইচ দিস ট্রুথ আর এক্সপ্রেসড। আর এই ট্রুথগুলো তুমি কিভাবে এক্সপ্রেস করবা? বলছে গ্রেট পোয়েট্রি ট্রিটস ইটস সাবজেক্ট উইথ ডিগনিটি অ্যান্ড ডেপথ। ইট ডাজ নট ডিল উইথ ট্রিভিয়াল ম্যাটার্স অর অ্যাপ্রোচ সিরিয়াস ইস্যুজ লাইটলি। হ্যাঁ, সিরিয়াস ইস্যুগুলোকে বা ট্রিভিয়াল ম্যাটারগুলোকে নিয়ে তারা ডিল করে না, বা সিরিয়াস বিষয়কে তারা লাইট বানায় না, হালকা করে না। ইনস্টেড ইট প্রেজেন্টস লাইফ ইন আ নোবেল অ্যান্ড এলিভেটেড ম্যানার। অতএব আর্নল্ড বিলিভস দ্যাট অনলি পোয়েট্রি হুইচ কম্বাইন্স দিস ট্রু কোয়ালিটিস ক্যান বি কনসিডার ট্রুলি গ্রেট। এই দুটো তথ্যকে যারা দিতে পারবে, তাদের সেই পোয়েট্রিকে আমরা গ্রেট বলতে পারবো। এরপর কি বলছেন তিনি? দ্য ডিক্লাইন অফ রিলিজিয়াস অথরিটি। বলছে আর্নল্ড এলাবোরেটস ফার্দার অন দ্য ডিক্লাইন অফ রিলিজিয়ন। কেমন? এ পর্যন্ত আমরা যে রিলিজিয়নগুলো পাচ্ছি, এই রিলিজিয়নের মানে মেজর যে রিলিজিয়নগুলো বর্তমানে পাচ্ছি, এদের বয়স কতটুকু পৃথিবী অনুপাতে? মানে পৃথিবীতে এসেছে এই রিলিজিয়নগুলো আবিষ্কার হয়েছে বা প্রতিষ্ঠা লাভ করেছে, তার বয়স কত বলতো? যেমন স্যার পৃথিবী ক্রিশ্চিয়ানিটির সৃষ্টির বছর হচ্ছে 2000 বছর। 2000 বছর ক্রিশ্চিয়ানিটির বয়সটা। ইহুদি ধর্ম সম্ভবত 5000, হ্যাঁ আর ইসলাম ধর্ম 1500। হ্যাঁ, 1500। তাহলে এই যে মেজর রিলিজিয়ন, সনাতন ধর্ম যেটা হিন্দু ধর্ম, সে সম্পর্কে তো আমরা জানি না কবে থেকে কি হয়েছে, তাই না, শুরু। তবে বুদ্ধদেবের ধর্মটাকে আমরা জানি, যে বুদ্ধদেবের জন্ম থেকে শুরু করে সেটা আমরা বিবেচনা করতে পারি। কিন্তু তাহলে পৃথিবীর বয়স কি তাহলে এরকম 5000 বছর বা 7000 বছর বলো? না স্যার। তাহলে কত বছর আমরা জানি না। আমরা কি বলতে পারবো কেউ নির্ধারণ করে? বিজ্ঞানীও কি পেরেছে যে পৃথিবীর বয়স নির্ধারণ করে বলতে? হ্যাঁ, না স্যার। আনুমানিক একটা বলেছে। তারপরও নিশ্চয়ই বলতে পারি যে অন্তত আমরা যে ধর্ম যেগুলো পাচ্ছি তার থেকেও তার এক্সিস্টেন্সটা অনেক আগে থেকেই, হয়তো ধর্মীয় যে আবিষ্কারটা সেগুলো পরে হয়েছে, তাই না? তাই সেটাই বলতে চাচ্ছে যে এর তার মানে কি, এর ভিতরে আমরা অনেক রিলিজিয়ন পেয়েছি। বিশেষ করে আমরা প্যাগানিজমের যে বিষয়টা বললাম, ইউরোপিয়ান কান্ট্রি, তাই তো, প্যাগানিজমে বিশ্বাসী ছিল, জিউস, তাই তো, গড গডেসে বিশ্বাসী ছিল। সেটা কি এখন প্রচলিত আছে বলো? না স্যার। এখন প্রচলিত নেই। আবার দেখো তো, এখন বর্তমানে যে মেজর যে রিলিজিয়নগুলো আছে তার ভিতরে দুটা রিলিজিয়ন, বিশেষ করে ইসলাম এবং ক্রিশ্চিয়ানিটি, এটাতে যেহেতু কনভার্সন করা যায়, তুমি কি ইহুদি হতে পারবা বলো তো? আমরা কি ইহুদি হতে পারবো? ইহুদি কি হওয়া না যায়? স্যার। স্যার ইহুদিটা কি ধর্ম, ওরা কাকে উপাসনা করে? ওটা একেশ্বরবাদী ধর্ম, কিন্তু তারা মজেস বা মুসা নবীর অনুসারী। তারপরে আর কোনো নবীকে তারা মানেনি। তারা জিজাসকে মানে না, তারা মহানবীকে মানে না। ঠিক আছে তো? যেমন আমরা আচ্ছা। জিজাসকে মানি, মজেসকে মানি, আমরা মানে একটু আগে আসছে, মানে এটা একই লাইনের, এই তিন ধর্মের লাইনটা একই, মানে বংশ একই। ঠিক আছে, ওই অ্যাডাম ইভ থেকে শুরু, ইহুদি, তারপর খ্রিস্টানরি, তারপর ইসলাম। এরা জাস্ট নবী একটা একটা করে আগিয়ে গেছে, এই আর কি। বুঝতে পেরেছো? তাছাড়া এদের লাইনেজ এক, তাদের নবীগুলো এক। যেমন ইব্রাহিম নবী বা আব্রাহাম যেটা আমরা বলতেছি, ইসহাক, ইসমাইল, মজেস, ডেভিড, নাকি, তারপরে সোলাইমান। স্যার ইহুদিরা কি ঈদ বা ওই যে বড়দিন পালন করে? না না না, ওরা ওগুলো পালন করে, ওদের আলাদা ধর্ম আছে। ওটা হচ্ছে ও আচ্ছা। ওদের আলাদা ইয়ে আছে, যেটা হচ্ছে নামটা ভুলে গেলাম।
এটা ওরা পালন করে হচ্ছে যখন তারা ওই যে মিশরে তারা তাদেরকে ইয়া করা হতো, মিশরে তারা অত্যাচারিত হতো, সেখান থেকে মুসা নবী ওদেরকে বার করে নিয়ে আসে, তাই না? এটা কি ইসলাম ধর্মে আছে না? ইয়াতে কোরআনে। জি হ্যাঁ, জি স্যার। জি স্যার। ওই যে তারা যে উদ্ধার পেল, এটা উদ্ধার পর্ব বলা হয়, ঠিক আছে তো? ওটা ইংলিশ, আমি ওটার নামটা ভুলে গেলাম, ওটা আমাদের বাইবেল মতে স্যার উদ্ধার পর্ব। ইয়োভা বলে না কি জানো স্যার একটা, হ্যাঁ, ওটা ওরা হইতেছে দেবতা। জিহোবা, ইহোবা বলে ওরা, ঠিক আছে তো? ওরা ঈশ্বরকে, ওর শব্দটা আলাদা, মানে ভাষাগত ডিফারেন্স এটা। আল্লাহ, ঈশ্বর, তাই তো, গড, ইহোভা, এগুলো জিহোভা, এগুলো হচ্ছে ভাষাগত পার্থক্য। ওইটা ওরা এক ঈশ্বরবাদী, তা ওরা ওইটা পালন করে যে তারা উদ্ধার পেল এবং নিজস্ব একটা রাষ্ট্র পেল। সেই আমরা যেমন আমাদের জাতিগত ব্যাপার পালন করি ওরকম, ঠিক আছে? এই তাই বলছি, দেখো আর্নল্ড এখন তিনি কি ধর্মীয় বিশ্বাসে চলে গেলেন, যে এরও পরিবর্তন হয়, চেঞ্জ আসে, তাই না? তাই বুঝ দেখুন, আর্নল্ড elaborates further on the decline of religion. In earlier centuries, religion provided clear answer to moral and existential question. মানে ধর্ম আমাদেরকে মোরাল এবং আমাদের অস্তিত্বের কোশ্চেনগুলো আনসার দিত। ইট শেপড দ্য ভ্যালুজ অ্যান্ড বিহেভিয়ার অফ সোসাইটি। কিন্তু বাট ইন দ্য মডার্ন এজ, scientific discoveries such as those in geology and biology have challenged traditional religious belief. ট্রেডিশনাল রিলিজিয়াস বিলিফগুলোকে চ্যালেঞ্জ করেছে। কেমন? আগের যুগে কোনো অসুস্থতা হলে কি বলা হতো? যে হয়তো সে পাপ করেছে তাই তার অসুস্থ হয়েছে সে, তাই তো? এমনকি বিভিন্ন অসুস্থকে তারা বিভিন্ন বিশ্বাসে বিশ্বাস করছে। যেমন তো তোমরা 1000 বছর ধরে পড়েছো উপন্যাস, 1000 বছর ধরে না স্যার। হ্যাঁ, বিভিন্ন রোগকে তারা বিভিন্ন নাম দিত, যেমন ওলা বিবি, তাই তো? যে হ্যাঁ হ্যাঁ পড়ছি স্যার। করছো না? হ্যাঁ, এগুলো জি স্যার হঠাৎ পড়ছি। করে ডায়রিয়াতে মারা যাচ্ছে অসংখ্য মানুষ, হঠাৎ করে কলেরাতে মারা যাচ্ছে অসংখ্য মানুষ। তারা মনে করতো এগুলো হচ্ছে কোনো দেবী বা কোনো হচ্ছে এরকম অশুভ শক্তি। তারা হচ্ছে বিভিন্ন ওই বুড়া বা হচ্ছে মানে বুড়ির চেহারায় আসতো বা শেপে আসতো। তাই তারা গ্রামে এরকম বুড়ি টুড়ি আসলে অজানা কোনো বুড়ি বা বুড়া আসলে তাদেরকে মেরে ফেলতো, মনে করতো এরা হচ্ছে সেই দেবী বা তারা হচ্ছে অশুভ শক্তি, এটা তখন মনে করতো। কিন্তু এখন কি সেই বিশ্বাস আছে আর? বলো। হুম, আছে? না স্যার। এবং এই যে সায়েন্টিফিক ডিসকভারির কারণে অনেক বিশ্বাস কিন্তু আমাদের ওইখান থেকে পরিবর্তন এসেছে। এই পরিবর্তন কারণে বলছে কি, তারা রিলিজিয়নকেও তারা কি করেছে, চ্যালেঞ্জের মুখে ফেলেছে। অ্যাজ এ রেজাল্ট ফেইথ হ্যাজ বিকাম আনসার। বিশেষ করে ভিক্টোরিয়ান এজে, না বলছে না, ভিক্টোরিয়ান এজে সায়েন্স অ্যান্ড রিলিজিয়নের মধ্যে একটা কনফ্লিক্ট হয়েছে না? বলো, কনফ্লিক্ট তৈরি হয়েছে যে সায়েন্স এক ধরনের কথা বলছে, ধর্ম এক ধরনের কথা বলছে। আর এর জন্য টেনিসন কি করেছেন, ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ একটা থিওরি দিয়েছেন, যেটার মাধ্যমে তিনি এই কনফ্লিক্টটা দূর করার চেষ্টা করেছেন। তো এটা আগেই ম্যাথিউ আর্নল্ড তো আগেই এটা নিয়ে কথা বলেছেন, ঠিক আছে? যে এই যে ব্যাপারগুলোকে আমরা দেখতেছি, বলছে আর্নল্ড ডাজ নট এন্টায়ারলি রিজেক্ট রিলিজিয়ন। তিনি এমন না যে ধর্মকে তিনি রিজেক্ট করেছেন, বাট হি রিকগনাইজেস দ্যাট ইটস অথরিটি ইজ উইকেনিং। দেয়ারফর হি সাজেস্ট দ্যাট পোয়েট্রি মাস্ট প্রিজার্ভ অ্যান্ড কমিউনিকেট দ্য মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল আইডিয়াস। যেহেতু রিলিজিয়ন তার শক্তি হারাবে, তাই মানুষজন আবার পোয়েট্রির দিকে ফিরবে। পোয়েট্রি কি করবে? তার যে শক্তি বা ক্ষমতা, এই যে মোরাল বা স্পিরিচুয়াল, সেগুলোকে প্রিজার্ভ করবে। সুতরাং পোয়েট্রি ক্যান এক্সপ্রেস দিস আইডিয়াস ইন আ ওয়ে দ্যাট ডাজ নট ডিপেন্ড অন স্ট্রিক্ট বিলিফ ইন ডক্ট্রিন। ইট ক্যান ইন্সপায়ার মোরাল রিফ্লেকশন উইদাউট ডিমান্ডিং ব্লাইন্ড ফেথ। অর্থাৎ ধর্মে যেমন একটা ব্লাইন্ড ফেথ থাকে, পোয়েট্রির মধ্যে এরকম কোনো ব্লাইন্ড ফেথ ছাড়াই মোরালিটিকে তারা ইন্সপায়ার। যে বললাম না, যে আমরা যখন শেক্সপিয়ার পড়তেছি, আমরা যখন রবীন্দ্রনাথ পড়তেছি, আমরা যখন নজরুল পড়তেছি, তখন কি আমাদের এখানে কোনো ধর্মীয় কোনো লিমিটেশন আছে? বলো, বা ধর্মীয় অঙ্গে কি না। বিবেচনা করছি না নিশ্চয়ই। তখন ধর্মীয় কোনো কথা আছে, কিন্তু মোরালিটির ব্যাপারটা কিন্তু ওখানে আছে। ওই যে বললাম যে হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, এখানে আমরা কিন্তু একটা মোরাল বিষয় পাচ্ছি। যদিও এখানে ধর্মীয় অনেকটা হিন্দু ধর্মীয় ইয়া ছিল, টান ছিল, কিন্তু তারপর আমরা মোরালটাকে আলোচনা করছি, ধর্মকে না। একইভাবে যদি আমরা দেখি যে আমরা ওই যে দা কলার কবিতাটা পড়ি, কলার আমরা পড়েছিলাম থার্ড ইয়ারে, কলার, বলো। ওটা একজন প্রিস্টের কি একটা আউটবাস্ট, হ্যাঁ, একটা কি সাইকোলজিক্যাল আউটবাস্ট, যে আমি আর এই সকল প্রিস্টের দায়িত্ব পালন করবো না। মনে পড়তেছে কবিতাটার কথা? জি স্যার। হ্যাঁ, যে আমি পার্থিব জীবন যাপন জি এনজয় স্যার। করতে পারি না, ধর্মের কাজ করে শুধু আমি এই করব, আমি আর থাকবোই না, আমি চার্চে কাজ করবো না, আমি এখন নিজেকে ছেড়ে দিব, পার্থিব বিষয়গুলোকে এনজয় করবো। তাহলে এটা একজন প্রিস্টের কাহিনী। কিন্তু তোমাদের পড়তে কি মনে হয়েছে এরকম কোনো যে ধর্মীয় কোনো বাধা টাধা আছে, বা ধর্মীয় দিক থেকে এটা কেমন লাগতেছে, এরকম মনে হয়েছে? না স্যার। মনে হয়নি। তারপরে ইস্টার,
উইং, যেটা স্টার উইং, তাহলে এটা হচ্ছে স্টার সাউন্ডের উপর ভিত্তি করে লেখা। তাহলে এখানে রিলিজিয়ান কিন্তু আমাদের আসছে, কিন্তু আমরা রিলিজিয়ান যে ব্লাইন্ড ফেথ ওটা নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি কি নিয়ে, মোরালিটি, মানে ওটা দিয়ে কবি কি মোরাল, তাই তো আইডিয়াকে তুলে ধরার চেষ্টা করেছেন। তো এরকম তিনি বলতেন কি যে রিলিজিয়নের মতোই পোয়েট্রি আমাদেরকে মোরাল বিষয়গুলোকে ডিল করতে সাহায্য করতে পারে যখন রিলিজিয়ন তার অথরিটি হারাবে, তাই তো রিলিজিয়নের অথরিটি বা যখন দুর্বল হয়ে যাবে তখন পোয়েট্রি হয়তো বা সেই সাপোর্টটা দিতে পারে। In this way, poetry becomes a substitute for religion. It carries forward humanity's highest ideals in a form that appeals to imagination and feeling rather than dogma. তাহলে পোয়েট্রির ভিতরে কোনো ডগমেটিক আইডিয়াল থাকে না, তাই তো, যেখানে রিলিজিয়নের থাকে। ওই যে যখন রিলিজিয়নের বিবেচনা করতেছি আমরা কি করছি, এক দল আরেক দলকে হত্যা করতেছি, তাই না? এক রিলিজিয়নের লোক আরেক রিলিজিয়নকে হত্যা, মানে ইসরায়েল ফিলিস্তিনি দ্বন্দ্বটা কোত্থেকে? এটা কি মানে কোনো রাজনৈতিক কারণ না এটা কোনো ধর্মীয় কারণ বলতো? ধর্মীয়। ধর্মীয়। হ্যাঁ, ধর্মীয় একটা ব্যাপার ঘটেছে। তেমনি হবে মায়ানমার এই যে রোহিঙ্গাদের যে ব্যাপারটা, এটা কি দিয়ে ঘটলো ঘটনাটা বলো? এটা কি রাজনৈতিক কারণ শুধু, না একটা ধর্মীয় ব্যাপার আছে এর ভিতর? ধর্মীয় কারণ আছে স্যার। ধর্মীয় কারণ আছে। তো এরকম ভাবে তাই বলছে ধর্ম আমাদেরকে ডগম্যাটিক করে তোলে ওনার মতে, কিন্তু রিলিজিয়ান কিন্তু পোয়েট্রি আমাদেরকে উইদাউট এনি ব্লাইন্ডনেস, তাই তো, ফ্রি মানে কি বলবো, মুড নিয়ে আমাদেরকে আমাদের মোরাল বিষয়গুলো। স্যার আমাদের দেশে যে রোহিঙ্গারা আছে এরা কোন ধর্মের? হায় হায়, জানো না? না স্যার। কেউ জানো কোন ধর্মের ওরা? স্যার ইসলাম ধর্মের। ইসলাম ধর্মের। মুসলিম। ও তো মুসলিম, তাই না? আচ্ছা। আর তারপরে কি বলছে দেখো, দ্য নিড ফর কারেক্ট লিটারি জাজমেন্ট। আর এর জন্য আমাদের কি দরকার? এই পোয়েট্রিকে বিবেচনা করতে হলে আমাদের জাজমেন্টটা ঠিক মতো করতে হবে। এই জন্য তিনি ওই যে দুটো এস্টিমেট দিয়েছেন না, একটা হচ্ছে কি যে আমরা দুটা মিস্টেক প্রধানত করে থাকি জাজমেন্ট করতে, একটা হিস্ট্রিক এস্টিমেট আর একটা হচ্ছে পার্সোনাল এস্টিমেট, যেগুলোকে আমরা বলতেছি কি ফ্যালাসি। The historic estimate judge a poem based on its place in the literary history. For example, critics may praise a poet simply because he was the first to write in a particular style or period. যেমন আমরা বলি চসার অথবা সনেট যারা লিখেছে পেট্রাক, না, এদেরকে আমরা বিবেচনা করছি। Arnold argues that historical importance does not necessarily mean artistic greatness. A poet may be historically significant but not truly excellent in quality. অন্যদিকে পার্সোনাল এস্টিমেট on the other hand judges poetry according to the individual taste. A reader may admire a poem because it appeals to his emotions and preferences. Arnold believes this method is unreliable because personal taste varies from person to person. To avoid these errors, Arnold insists that poetry must be judged according to the objective standard based on the highest achievement of the world literature. যাদেরকে আমরা বলতেছি কি সিস্টেমে, টাস্টন মেথড সিস্টেমে, তাই তো, এইভাবে বিবেচনা করতে হবে। To help readers from sound judgment, Arnold introduces the Tuston method. A Tuston is a stone used to test the purity of gold or silver. In the same way, certain lines from great poets can serve as standard for testing the quality of other poems. Arnold suggests that readers memorize short passages from the great poets. I use them as benchmark. He cites examples from poets such as Homer, Dante, Alighieri, William Shakespeare, and John Milton. These poets consistently demonstrate high truth and high seriousness. When reading a new poem, one should compare its finest passage with this Tuston. If new poems produce a similar effect of nobility and power, then it may be considered great. If not, its value should be questioned. However, Arnold admits that the Tuston method is not perfect, but he believes it is the most practical way to maintain high standards in criticism. কি কথা বুঝতে পারছো? জি স্যার। বিশেষ করে কি বলছে, গ্রেট পোয়েট্রি অ্যাজ আ মডেল অফ এক্সিলেন্স, বিশেষ করে গ্রিক পোয়েট্রির ক্ষেত্রে আর্নল্ড গ্রেটলি অ্যাডমায়ার্স অ্যানশিয়েন্ট গ্রিক পোয়েট্রি. He believes that Greek poets achieved a perfect balance between thought and expression. Their works are characterized by clarity and simplicity and nobility. Greek poets treat life seriously and expresses profound truth in a restrained and humorous manner. He contrasts this with some modern poetry, which may be overly emotional or exaggerated. কিন্তু Greek poets, in Arnold's view, maintain artistic control and moral dignity. ঠিক আছে, their example provides a model for later poets to follow. অতএব by encouraging readers to study Greek literature, Arnold aims to cultivate refined taste and disciplined judgment. Evaluation of Chaucer, বিশেষ করে Arnold discusses Geoffrey Chaucer to demonstrate his principles. He acknowledged Chaucer's historical importance as one of the greatest English poet, তাই না? Chaucer's works are lively, humorous, full of vivid characterization. কিন্তু, however, Arnold argues that Chaucer does not consistently achieve high seriousness
His poetry often focuses on everyday life and light-hearted themes. মানে তার হাই ট্রুথ নেই না, হাই ট্রুথ তাহলে হাই সিরিয়াসনেস নেই। While it is charming and delightful, তার কবিতাগুলো তো চার্মিং বা ডিলাইটফুল, it lacks the profound moral intensity found in the greatest poets. অতএব আর্নল্ডস ইভ্যালুয়েশন অফ চসার shows his commitment to objective standards. Even a celebrated figure in literature must be judged by universal criteria. এবার হচ্ছে the moral power of poetry. Arnold repeatedly emphasized the moral function of poetry. He believes that poetry influences human character. By presenting noble ideals, serious reflections, poetry strengthens moral awareness. Poetry refines emotions and deepens sympathy. It teaches reader to appreciate beauty and to recognize truth. This moral influence does not come from preaching, but from presenting life honestly and nobly. মানে ধর্ম প্রচার করে এই মোরাল ইনফ্লুয়েন্স আসে না, বরং লাইফকে অনেস্টলি এবং নোবেলি রিপ্রেজেন্ট করার মাধ্যমেই এই মোরাল ইনফ্লুয়েন্সগুলো আসে। Arnold insists that poetry must deal with the fundamental question of existence. Only then can it elevate humanity. তার মানে আমাদের এক্সিস্টেন্সের যে ফান্ডামেন্টাল কোশ্চেনগুলো, আমরা কেন, বিশেষ করে দেখুন আমরা উইলিয়াম শেক্সপিয়ারের কবিতা পড়েছি না, ওড টু ইমর্টালিটি, বিশেষ করে যখন পড়েছো, আমরা কি ইমর্টাল, যেটা ধর্ম বলছে না আমাদের সোল কি ইমর্টাল না? বলো। হ্যাঁ স্যার। ধর্ম বলতেছে আমরা হেভেনে যাব, তাহলে তার পোয়েট্রিতে কি এটা সাপোর্ট করা হয়েছে না এই কথাটাই? বলো। হ্যাঁ স্যার। তাহলে আমাদের এক এক ধর্মে আমাদেরকে এক এক ভাবে বলছে, কিন্তু তিনি সেই মোরাল বিষয়টাকে তার পোয়েট্রির মাধ্যমে তুলে ধরেছেন, আমাদের এক্সিস্টেন্স সম্পর্কে তিনি জানিয়ে দিয়ে গেছেন, যে আমাদের অস্তিত্ব কেমন ছিল আগে, এখন কেমন আছে, ভবিষ্যতে আবার কেমন হবে। হ্যাঁ, তো এইভাবে তিনি কিন্তু আর্নল্ড এইভাবে দেখিয়েছেন। তার বলছি দেখো স্টাইল অ্যান্ড দ্য ইউনিটি অফ ফর্ম অ্যান্ড কন্টেন্ট। এখানে কি বলছে দেখো, আর্নল্ড ট্রেসেস দ্যাট গ্রেট পোয়েট্রি রিকোয়ার্স নট অনলি নোবেল আইডিয়াস বাট অলসো নোবেল এক্সপ্রেশন, মানে অ্যাপ্রোপ্রিয়েট রিপ্রেজেন্টেশন থাকতে হবে। দ্য ল্যাঙ্গুয়েজ মাস্ট বি অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য সাবজেক্ট। ওভারলি ডেকোরেটিভ হলে চলবে না, আবার আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করলেও হবে না, এটা কারণ পোয়েট্রির ইম্প্যাক্টটাকে দুর্বল করে দেয়, উইকেন করে দেয়। ট্রু পোয়েটিক স্টাইল ইজ ক্লিয়ার, সিম্পল অ্যান্ড ডিগনিফাইড। হোয়েন থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আর পারফেক্টলি ইউনাইটেড, পোয়েট্রি অ্যাচিভস গ্রেটনেস। স্টাইল শুড এনহ্যান্স মিনিং, নট ডিস্ট্র্যাক্ট ফ্রম ইট। আর্নল্ড বিলিভস দ্যাট দ্য হাইয়েস্ট পোয়েট্রি এক্সপ্রেসেস profound ideas in the natural and humorous way. যাই হোক, এইভাবে তিনি মোটামুটি এখানে দেখিয়েছেন, বিশেষ করে এই জায়গাটা, যে স্টাইল, দ্য ইউনিটি অফ ফর্ম অ্যান্ড কন্টেন্ট, তাই না? আচ্ছা, এটা তো এই শিটে আছে। দেখো এখানে আমরা যতটুকু পাবো এখন ওইভাবেই বিবেচনা করে গেছে, ঠিক আছে? চসার থেকে শুরু করে অন্যান্য রাইটারদের দ্বারা তিনি কিন্তু বিবেচনা করেছেন। দেখো এখানে যদি আমরা একটু খেয়াল করি যে এই প্যাসেজটা পড়ার পর তিনি কি বলছেন, হোয়েন হি ইজ অ্যাজ লাইভলি অ্যাজ হি ইজ সাউন্ড বাট পারহ্যাপস ইট ইজ বাই পারফেকশন অফ সাউন্ডনেস অফ হিজ লাইটার অ্যান্ড দেখো আর্চার মাস্টারপিস দ্যাট ইজ পোয়েটিক্যালি মোস্ট হোলসাম ফর আস। তাহলে তার ভিতরে কি আছে? সাউন্ডনেস অফ হিজ লাইটার অ্যান্ড আর্চার মাস্টারপিস, তার পারফেকশনটা আমাদের তুলে ধরছে। হ্যাঁ, বলছে ফর দ্য দেখো ভোটারি মিসলিড বাই পার্সোনাল এস্টিমেট অফ শেলি। ভোটারিস অফ পার্সোনাল এস্টিমেট, মানে পার্সোনাল এস্টিমেট দ্বারা যখন আপনি কি প্রথমে একে গুরুত্ব দিয়েছেন তখন সেটা আমাদের মিসলিড করতেছে, কিন্তু যখন আমরা তার কোয়ালিটি দিয়ে তাকে বিবেচনা করব তখন হয়তো আমরা এই মানে কি ভুল ব্যাপার থেকে আমরা সরে দাঁড়াই, মানে শেলির এই যে প্রমিথিউস আনবাউন্ড থেকে অন্যান্য কবিতা থেকে বিবেচনা করা হয়েছে। অতএব বাট উই এন্টার অন বার্নিং গ্রাউন্ড অ্যাজ উই অ্যাপ্রোচ দ্য পোয়েট্রি অফ টাইমস সো নিয়ার টু আস। Poetry like that of Byron, Shelley and Wordsworth, of which the estimate are so often not only personal but personal with passion. বলছে এদের শুধু পার্সোনালি না, বরং পার্সোনাল এবং প্যাশনেট এস্টিমেট দিয়ে তাদেরকে বিবেচনা করা হয়েছে। ফর মাই পারপাস ইট ইজ এনাফ টু হ্যাভ টেকেন দ্য সিঙ্গেল কেস অফ বার্নস, দ্য ফার্স্ট পোয়েট উই কাম টু, অফ হুজ ওয়ার্ক দ্য এস্টিমেট ফর্ম ইজ এভিডেন্টলি অ্যাপ টু বি পার্সোনাল। মানে তার ইয়াগুলো, মানে তিনি দেখাচ্ছেন যে কোথায় আমরা পার্সোনাল জাজমেন্টে যাচ্ছি, এস্টিমেশনে যাচ্ছি, কখন আমরা হিস্ট্রিক্যাল এস্টিমেশনে যাচ্ছি, সেগুলো দেখানো হয়েছে। এবং ঘুরে ফিরে দেখো এই আলোচনাটাই, পুরো আলোচনাটাই এই দুটা ফেলাসি নিয়ে আলোচনা। কি কি বলতো সেই দুটা? আবারও বলছি, স্যার হিস্টোরিক্যাল, হ্যাঁ, পার্সোনাল কার এস্টিমেট। কবিতায় পার্সোনাল এস্টিমেশন চলেছে, কার কবিতায় হিস্ট্রিক এস্টিমেশন চলেছে, এবং আলটিমেটলি সেই এস্টিমেশন দিয়ে তাদেরকে আমরা সত্যিকার অর্থেই ক্লাসিক পয়েন্ট বলতে পারছি কিনা, এইগুলো নিয়েই মোটামুটি এখানে আলোচনা এসেছে, ঠিক আছে? তো যদি সম্ভব হয় এখান থেকে মাঝে 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 কিছু কিছু রাইটারের ইয়াগুলো দেখে তোমরা একটু পড়ে নেবা। হ্যাঁ, দেখো এই জায়গাগুলোতে আমি আর এই এক্সাম্পলগুলো বেশি পড়লাম না। হ্যাঁ, এগুলো ওই একই কথা পারতেছে বেশি বেশি সময় নিয়ে। তো তোমরা চেষ্টা করবা, আমি এই যে মানে এই শীটটা সহ
সামারি বা প্যারাফ্রেজিং অংশটা আমি দিয়ে দিব, সেখান থেকে তোমরা আর একটু দেখে নিবা। এবং এই কথাগুলো ঘুরে ফিরে সব একই, বেসিক জায়গাটা একই জায়গায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, শুধু এক্সাম্পলের সংখ্যা বেশি বলে এসেটা অনেক বড় মনে হচ্ছে। তো এমনি কি বেসিক কথাটা বুঝতে পেরেছো তো, যে আসলে কি আলোচনার বিষয় ছিল এখানে? হুম। জি স্যার। হ্যাঁ, দ্য স্টাডি অফ পোয়েট্রি, তাই তো? পোয়েট্রিকে কিভাবে স্টাডি করবা, কেন করবা? প্রথমে হচ্ছে পোয়েট্রিকে স্টাডি কেন করব, কারণ ইট উইল বি আ বেসিক, তাই তো, ফাউন্ডেশন ফর মোরাল জাজমেন্ট, যখন রিলিজিয়নের অথরিটিটা উইকনেস হয়ে যাবে। এবার হচ্ছে তাহলে কোন পোয়েট্রি পড়বা, তাহলে নিশ্চয় তোমাকে ভালো পোয়েট্রি পড়তে হবে। তাহলে ভালো পোয়েট্রি পড়ার জন্য তোমাকে কি করতে হবে, ওই যে জাজ করতে হবে যে কার পোয়েট্রি ভালো, কোনগুলো পড়লে আমাদের মোরাল, ওই যে হাই ট্রুথ এবং হাই সিরিয়াসনেস পাবো, যেখানে মোরাল সিরিয়াসনেসটা আলোচনা করা হবে, সেটাকে বিবেচনা করার জন্য তিনি এইবার বিস্তারিত আলোচনা দিয়ে গেলেন। এই হচ্ছে দুটা তত্ত্ব মাত্র, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে যদি এটা পড়ার পর যদি কোনো সমস্যা থাকে, আগামী দিন আমরা কিছু কথা বলবো, বলার পর আমরা ইলিয়াড নিয়ে আলোচনা করবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আচ্ছা আমরা স্যার। ইলিয়াড নিয়ে আলোচনা করবো। ওকে স্যার। তারপরে আমরা পরবর্তী কি আছে, ক্রিটিসিজমের, স্যার মেটাফিজিক্যাল পোয়েট আছে। আচ্ছা স্যার মেটাফিজিক্যাল, দ্য মেটাফিজিক্যাল পয়েন্টস বইটা না পাইনি। ওটা তো বই তো কেউ বের করছে না, ওটা টেক্সট গুলো দেখাচ্ছে, আমি একটু কালেক্ট করে তোমাদের দিব, ওখান থেকে পড়বা। হ্যাঁ, হ্যাঁ স্যার, পিডিএফ দিয়ে দেবেন, না হলে সমস্যা। হ্যাঁ, আচ্ছা, ওটা নিয়ে কেন যে বই বার করতেছে না বুঝলাম না। স্যার আমি দুইবার করে দোকানে গেছি, বলছে না এটা ওর তো জন্য কোনো এখন বই বার আসেনি। করতেছে না, এখন দেখি ওটা মানে কি সমস্যা। এখন বর্তমানে দেখো বই কিন্তু খুব একটা বার করছে না, বুঝতে পেরেছো? খুব ভালো ভালো কি বই বার হচ্ছে ভালো রাইটারদের দ্বারা, বলো তো? না স্যার, বই বার করতেছে কারা এখন? এখন বই বার করতেছে কারা? স্টুডেন্টরা নাকি? ফেসবুকের লেখিকারা। হ্যাঁ, স্টুডেন্টরা বা হচ্ছে এরা হচ্ছে বই বার করতেছে। এতে কি হচ্ছে, বইয়ের কোয়ালিটি সম্পূর্ণ বই আসছে না। হ্যাঁ, সেই রামজি সেন কবে লিখে গেছে সেই বইগুলো ছাড়া বর্তমানে দুই একটা কপি পেস্ট করে বই হচ্ছে, সেগুলো দেখাচ্ছে অন্য রাইটারের বই, ফ্রেন্ডস অফ বুক কর্নার হয়তো কিনে নিয়ে সেটাকে আবার নতুন করে সাপ্লাই করতেছে, কিন্তু নতুন রাইটার নতুন বই এগুলো খুব একটা বার হচ্ছে না। হুম, কারণটা কি? কারণটা হচ্ছে স্টুডেন্টরা ওই বই কিনবে না, ঠিক আছে? অনেক বই ছিল আমাদের সময়, অনেক বই ছিল যেগুলো এখন বললে আর দোকানে পাওয়া যায় না, কারণটা কি বলো তো? হুম, স্যার কেনে না। হ্যাঁ, এখনো বই কেনা। হ্যাঁ, কাস্টমার নাই, এই জন্য সমস্যাটা। এই জন্য বই আর কেউ ওইভাবে বিক্রি করতেছে না বা ওগুলো করতেছে না। এখন তো শিক্ষার বেসিক জায়গাটা অনেক নড়বড়ে হয়ে গেছে, কিছু করার নাই। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার কথা হবে। হ্যাঁ, আগামী ক্লাসে হয়তো ক্লাসটা তোমাদের সকালের দিক থেকে হবে, আমি টাইমটা আজকে বলে দিব। হ্যাঁ, আচ্ছা, ওকে স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, গুড নাইট।